মাহি, আমি তোমাকে খুব ভালোবাসি মাহি। আমিও। ওয়াকার ধীরে ধীরে কাছে এলো। মাহির ঠোঁটের খুব কাছে তার মুখ। মাহির চোখ বন্ধ করলো। ওয়াকার তার ঠোঁট রাখলো মাহির ঠোঁটে, খুব নরম করে, যেন পদ্ম পাতায় শিশির বিন্দু জমেছে। তাদের এই কাহিনীটি শুরু হয়েছিল আরো কয়েক মাস আগে। সকালের রোদ তখন কাঁচা সোনার মতো ছড়িয়ে পড়েছে চারিদিকে। ভোরের নরম আলোয় সবকিছু যেন ধোঁয়াশা, স্বপ্নের মতো আবছা। পুরান ঢাকার শাঁখারি বাজারের ঠিক পেছনেই যে পুরনো বাড়িটা, তার দোতলার একটা জানলায় দাঁড়িয়ে আছে মাহি। চোখ তার ঘুমের দেশ, কিন্তু মনটা পুরোপুরি জেগে গেছে। জানলার বাইরে একটা কাঠঠোকরার ঠক ঠক শব্দে ঘুম ভেঙে গেছে তার, কিন্তু এতে সে চাইলেও রাগ করতে পারছে না। এই শব্দ, এই ভোরের আলো, পাশের বাড়ির ছাদে বসে থাকা কবুতরগুলোর গুড়গুড়ানি, এই সবই তার খুব চেনা, খুব আপন। মায়ের বয়স 23। তার চেহারাটায় একটা অদ্ভুত মিশ্রণ রয়েছে, আর চোখে মুখে রাজকীয় দীপ্তি, কিন্তু কথাবার্তায় গ্রামীণ সরলতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী সে। ক্লাসের সবার চোখে সে যেন এক রাজকন্যা, কিন্তু এই রাজকন্যার মুকুটটা সে নিজে তৈরি করেছে নিজের জেদ আর অভিমানে। মায়ের দাদি সাইমা বেগম পুরান ঢাকার বিখ্যাত শাঁখারি বাজারের এক নামকরা স্বর্ণ ব্যবসায়ীর মেয়ে ছিলেন। বিয়ের পর শ্বশুরবাড়ির ব্যবসা তিনিই বাঁচিয়ে রেখেছিলেন। যখন স্বামী হঠাৎই মারা যান, 5 ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হয়নি তাকে, বরং উল্টে পুরান ঢাকার মিষ্টির দোকান থেকে শুরু করে শাড়ির ব্যবসা, সব জায়গায় তার নাম ছড়িয়ে পড়ে। এখন বয়স হয়েছে, শরীরও আগের মতো নেই, কিন্তু মনটা এখনো ইস্পাতের মতো শক্ত। সাইমা বেগমের ছেলে মেয়েরা এখন সবাই বড়। বড় ছেলে বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদে চাকরি করেন, মেজো ছেলে আমেরিকায় থাকেন। তিনি মেয়ের বিয়ে হয়েছে ঢাকার নামকরা পরিবারে। কিন্তু যে ছোট ছেলেটা ছিল সবার আদরের সোহেল, সে আর নেই। সোহেল ছিল মাহির বাবা। বউকে নিয়ে বেড়াতে গিয়েছিল কক্সবাজারে, ফেরার পথেই অ্যাক্সিডেন্ট, 2 জনেই মারা যায়। তখন মাহির বয়স ছিল মাত্র 3 বছর। সেই থেকে সাইমা বেগমই মাহির মা বাবা দুটোই। নাতনিটাকে নিয়ে তার স্বপ্ন আকাশ ছোঁয়া। নিজের জীবনে যত কষ্টই থাকুক না কেন, সাইমা বেগমের মুখে হাসি লেগেই থাকে। সংসারের সবাইকে নিয়ে তিনি চলেন এক অদ্ভুত ছন্দে। তার ডাকে সাড়া দেয় তার ছেলেমেয়েরা সবাই। এই যে সোনামণি, উঠেছো নাকি? দরজায় টোকা দিতেই বললেন সাইমা বেগম। ওমা, তুমি যে উঠেই গেছিস, যা ভাবলাম আজ আবার ঘুমের ঘোরে কলেজ যেতে হবে, যে সে কথা ভুলে গেছিস? কলেজ না দাদি, ইউনিভার্সিটিতে। তোমার তো মনে হয় আমি এখনো ক্লাস 9-এ পড়ি। আরে তাই তো, ভুলেই যাই কখন যে তুই এত বড় হয়ে গেলি। তুই জানিস, এখন তোকে দেখতে ঠিক তোর মায়ের মতো লাগে। মনে হয় তুই যেন তোর মায়ের অন্য রূপ। মাই কিছু বলল না। দাদির সামনে নিজের মায়ের কথা শুনলে যেন তার গলা বুঝে আসে। যে মাকে সে মনে করতে করতে পারে না, যে বাবার কোলে বসে সে কাঁদতে পারেনি, খেলতে পারেনি, শুধু ছবিতেই দেখেছে তাদের। বাবার মতো চওড়া কপালটা তার, আর 2 চোখ দুটো একেবারে মায়ের মতো। তোর মা যখন হাসতো মনে হতো গোটা ঘর আলো হয়ে যেত। সাইমা বেগম নিচে চলে গেলেন নাস্তা বানাতে। মাহি আবারও জানলার দিকে তাকালো। কাঠঠোকরাটা এখনো ঠক ঠক করছে পাশের শিমুল গাছটায়। বসন্ত আসতে আর বেশি দেরি নেই, শিমুল ফুলে লাল হয়ে যাবে চারিদিক। মায়ের ভালো লাগে এই পুরনো বাড়িটা। দাদি বলেন এই বাড়ির বয়স প্রায় 150 বছর। দেওয়ালে ইটের গায়ে এখনো দেখা যায় পুরনো দিনের নকশা। কাঠের সিঁড়িগুলোয় পা দিলে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়। দোতলার বারান্দাটা থেকে দেখা যায় গোটা পাড়াটা। সকালে রিকশার ঘন্টি বাজে, চাওয়ালা হেঁকে যায়। পাশের বাড়ির ছোট ছেলে মেয়েরা স্কুলে যাওয়ার তারাই ছোটাছুটি করে। মাহির এই ভালো লাগার মাঝে আজ অন্য একটা অনুভূতি আসছে। আজ আসছে সে, ওয়াকার, তার দাদির নিজের ছেলের সন্তান, মানে সাইমা বেগমের নাতি। ওদের সম্পর্কে মাহির দূর চাচাতো ভাই, কিন্তু ওয়াকার থাকে লন্ডনে। ওর বাবা অনেক আগেই দেশ ছেড়েছিলেন, এখন লন্ডনে তাদের বড় ব্যবসা। ওয়াকার নাকি কাল বিকেলে সেখান থেকে ঢাকার জন্য রওনা দিয়েছে। আজ সকালে আসবে সাইমা বেগমের বাড়িতে। মাহির ওয়াকারের মনে করে, তবে স্মৃতিগুলো খুব আবছা। যখন সে ক্লাস 3-তে পড়ে তখন একবার এসেছিল ওয়াকার। তখন ওয়াকার খুব রোগা ছিল, চোখে চশমা, আর সারাক্ষণ বই নিয়ে থাকতো। মাহিন তখন ওকে প্যাঁচা বলে ডাকতো। ওয়াকার শুনে খুব রাগ করতো, কিন্তু কিছু বলতো না, শুধু চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকতো। সে কত বছর আগেকার কথা। এখন ওয়াকার কেমন হয়েছে কে জানে। দাদি বলেছেন খুব ফর্সা হয়েছে, আর সে নাকি ব্যবসাটা খুব ভালো করে ওখানে। তবে মাহি এই সব নিয়ে কোনো আগ্রহ নেই, কিন্তু কেন যেন মনটা একটু উসখুস করছে।
জানলার কাছে নিজের ঠোঁট মুখ দেখে একবার ঠোঁট টিপে হাসলো। তারপর মেকআপ টেবিলের সামনে গিয়ে বসলো। চোখে কাজলের টান দিল একটু। ঠোঁটে লিপস্টিক না, শুধু লিপ বাম। গায়ে একটা জামদানি শাড়ি পরবে আজ। দাদি বলেছেন ওয়াকার দেশের সংস্কৃতি খুব পছন্দ করে, তাই শাড়ি পরাটাই ভালো হবে। হঠাৎই নিচে কলিং বেল বেজে উঠল। মাহির এর বুকের ভেতরটা ধরাস করে উঠল। এসে গেছে নাকি? নিজের মনেই বিড়বিড় করে উঠল সে। মাহি তাড়াতাড়ি নিচে নামার আগেই থমকে দাঁড়ালো। না, এক্ষুনি গেলে বোঝা যাবে কতটা আগ্রহ তার। এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলি? মাহি আবারও জানলার কাছে ফিরে গেল। গলা উঁচু করে নিচের গেটের দিকে তাকালো, কিন্তু কারা সেখানে দরজায় দাঁড়িয়ে বোঝা গেল না। নিচে পায়ের শব্দ পাওয়া গেল, কে যেন উপরে আসছে। মাহির ঘরের দরজা ঠেলে ঢুকলো ফাইজা, মাহির ছোট্ট বোন, অর্থাৎ খালাতো বোন। সাইমা বেগমের আরেক নাতনি। ফাইজার বয়স 19, মাহির চেয়ে 4 বছরের ছোট। চেহারা একটু শ্যামলা, কিন্তু চোখ দুটো খুব টানা টানা। আপা, তুমি জানো কে এসেছে? কে? ওয়াকার ভাইয়া? না, আকাশ ভাইয়া এসেছে। মাহির মুখটা একটু শক্ত হয়ে গেল। ও ও মানে তোমার তো খুশি হওয়ার কথা। ফাইজা মুচকি হাসলো। আমি জানি তোমার কেমন লাগে ওই নামটা শুনলে। মায়ের বিরক্ত হয়ে মুখ দিয়ে চক শব্দ বের করে। কিচ্ছু লাগে না, তুই বাজে বকিস না তো। বাজে বকছি না, আকাশ ভাইয়া যে তোমাকে কতটা ভালোবাসে সেটা তো সবাই জানে, দাদিও জানে। এই জন্যই তো দাদি চাই তোমাদের বিয়ে হোক। চুপ কর ফাইজা, আমি এখনো পড়ছি, বিয়ে টিয়ের সময় হয়নি এখনো। পরশু তো বিয়ের পরেও পড়তে পারবে, আর আকাশ ভাইয়া তো রাজি আছে। ও তো নিজেই বলেছে তুমি যতদিন চাও পড়বে, ও কখনো মানা করবে না। মাহি কিছু বললো না, সে জানলার বাইরে তাকিয়ে রইল। শিমুল গাছটার ডালে বসে আছে একটি টিয়ে পাখি। সবুজ রঙের মাঝে ঠোঁটটা টুকটুকে লাল। পাখিটা ডাকছে না, শুধু মাথা নাড়িয়ে এদিক ওদিক দেখছে। আকাশ, এই নামটা শুনলেই মাহির কেমন জানি লাগে। খারাপ নাম, কিন্তু ভালোও না। আকাশ খুব ভালো ছেলে, এটা সবাই জানে। ওর বাবা সাইমা বেগমের দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু সম্পর্কের চেয়ে বন্ধুটাই বেশি। আকাশ থাকে ধানমন্ডিতে। ওরা খুব ধনী না হলেও সচ্ছল পরিবার। আকাশ নিজে বুয়েট থেকে পাশ করেছে, এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। আকাশ মাইকে খুব পছন্দ করে, শুধু পছন্দ না, ভালোবাসে। এই ভালোবাসাকে কখনো লুকায়নি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে কখনো মাইকে সরাসরি বলেও নি। ওর এই চুপচাপ থাকাটা মাহির কাছে একটু বিরক্তিকর লাগে। মানুষ এত ভালো হয় কি করে, এত নিরীহ, এত নরম? মাহির ইদানিং মনে হয় আকাশকে সে বোঝে না। ওর ভালোবাসাটা যেমন একটা সুন্দর প্যাকেটে মোড়া উপহার, যেটা প্রকাশ করতেও সে ভয় পায়। অথচ ভালোবাসা তো এমন না, ভালোবাসা তো ঝড়ের মতো আসে, বজ্রপাতের মতো আঘাত করে, বৃষ্টির মতো ভিজিয়ে দেয় সবকিছু। এমন ভাবতে ভাবতে মাহির হঠাৎই মনে পড়ল সানা বেগম নিচে নাস্তা বানাচ্ছেন। ওয়াকার এলে কি হবে? আকাশ আসায় তো আর মাহি ওয়াকারের আসার সময় পিছিয়ে যাবে না। মাহি শাড়িটা পরে নিল তাড়াতাড়ি, লাল পাড়ের সাদা জামদানি, গলায় একটা সোনার চেন, কানে ছোট্ট ঝুমকা। আয়নায় নিজেকে দেখে তার মনে হলো কিছু যেন বাকি থেকে গেল। হ্যাঁ, ঠোঁটে একটু লিপস্টিক লাগালো। নিচে নেমে দেখলো আকাশ বসে আছে দাদির পাশে, হাতে একটা প্যাকেট। মাইকে দেখেই উঠে দাঁড়ালো সে। লম্বা আকাশের চোখে মাইকে দেখে আলো জ্বলে উঠল। কিছু কথা বলার সাহস পেল না, শুধু হাসলো একটু। দাদি হেসে আকাশকে বললেন, বসো বসো, মাহিকে দেখলেই তোমার হুঁশ উড়ে যায় কেন? পরক্ষণে দাদি হাসিতে ফেটে পড়েন। আকাশ লজ্জায় লাল হয়ে গেল। মাই মুখ ফিরিয়ে নিল। ওর কেন জানি এই দৃশ্যটা অসহ্য লাগছে। চলো দাদি, আমি নাস্তা নিয়ে আসি। এই বলে মাহি রান্নাঘরের দিকে চলে গেল। রান্নাঘরে ঢুকে সে দীর্ঘশ্বাস ফেললো। বাইরে থেকে দাদির গলা ভেসে আসছে, আমার নাতনি একটু অভিমানী, কিন্তু মনটা তার সোনার চেয়েও খাঁটি। মাহির ইচ্ছে করছে চিৎকার করে বলতে, আমি অভিমানী না, আমি শুধু তোমাদের বোঝানো ভালোবাসা চাই না। নাস্তার ট্রেটা নিয়ে এখন সে বেরোচ্ছে। ঠিক তখনই কলিং বেল বাজলো। এবার সত্যি সত্যি ওয়াকার এসেছে। মাই থমকে দাঁড়ালো, ট্রেটা হাতে নিয়েই তাকালো দরজার দিকে। সাইমা বেগম নিজেই উঠে গেলেন দরজা খুলতে। আকাশও উঠে দাঁড়ালো। দরজা খোলা হলো। বাইরে দাঁড়িয়ে আছে একটা ছেলে, কিন্তু এই ছেলেটাকে সাধারণ ছেলে বলাটা ঠিক হবে না, বরং তাকে বলা যায় একটা অসাধারণ যুবক। লম্বা ফর্সা, গায়ে কালো শার্ট আর জিন্স, চোখে সানগ্লাস, চুলগুলো একটু বড়, কপালের উপরে ঝুলে আছে, হাতে একটা বড় সুটকেস আর কাঁধে ল্যাপটপের ব্যাগ। সানা বেগম ওকে জড়িয়ে ধরলেন। ওয়াকার, তুই কেমন আছিস বাবা? এত বড় হয়েছিস, যা ভেতরে যা।
ওয়াকার হাসলো। সেই হাসি দেখে মাহির বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। এই হাসিটা তার চেনা না, কিন্তু খুব আপন মনে হলো। ছোটবেলায় সেই রোগা চশমা পরা সেই প্যাঁচাটা কোথায় হারিয়ে গেছে। এখন তার সামনে দাঁড়ানো মানুষটা যেন একেবারে অন্য কেউ। আকাশ এগিয়ে গেল ওয়াকারের কাছে। কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। মাহি তখনও দাঁড়িয়ে আছে রান্নাঘরের দরজার কাছে, হাতে নাস্তার ট্রে। সাইনা বেগম বললেন, ওই মাহি, কি দেখছিস দাঁড়িয়ে? নাস্তা নিয়ে আয়, ওয়াকার এসেছে। ওয়াকার সানগ্লাস খুলে তাকালো মাহির দিকে। তার চোখ দুটো মাহির চোখে চোখ রাখলো। একটা অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল মাহির ভেতর দিয়ে। ওয়াকার হাসলো না, শুধু তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর আস্তে করে বলল, মাহি, মাহি চমকে উঠল। জি? চিনতে পারছো না? আমি ওয়াকার। ছোটবেলায় তুমি আমাকে প্যাঁচা বলে ডাকতে। মায়ের মুখে এক চিলতে হাসি ফুটলো। মনে আছে। ওয়াকার আরো কিছু বলতে যাবে, তার আগেই সাইনা বেগম বলে উঠলেন, যা নাস্তা নিয়ে আয় তো, তারপর গল্প করিস। মাহি ট্রেটা নিয়ে সবার সামনে রাখলো। পরোটা, ডিম ভাজি, আলুর দম আর মিষ্টি দই। ওয়াকার বলল, ওয়াও, দেশি খাবার। লন্ডনে এতদিন এগুলোর জন্য পাগল হয়েছিলাম। সবাই নাস্তা খেতে বসলো। সাইনা বেগম বললে, তোদের দাদাজানের আমলে এই বাড়িতে সকালে অত্যন্ত 20 জন মানুষ নাস্তা খেতে বসতো। এখন দেখ আমরা কয়জন, সময় কত বদলে গেছে। সময় বদলায়নি দাদি, মানুষগুলো বদলেছে। আগে পরিবার বলতে সবাই মিলেমিশে থাকতো, এখন সবাই নিজের মতো থাকতে চায়। আসল কথা হলো, আগে সম্পর্কের মূল্য ছিল, এখন সবাই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। বলতে লাগলেন। মাহি চুপ করে শুনছিল। হঠাৎই বলে উঠল, ও শুধু ক্যারিয়ার না, মানুষ এখন ভালোবাসে তাকেও হিসাব করে করে করে। কে কতটা সুবিধা দিতে পারবে, কে কত টাকা কামায়, কে কোন জায়গায় থাকে, এসব ভেবেই সম্পর্ক গড়ে। সবাই চুপ হয়ে গেল। ওয়াকার এক দৃষ্টিতে তাকিয়ে রইল মাহির দিকে। সাইনা বেগম পরিবেশ বদলানোর জন্য বললেন, যা বলছিস ঠিকই বলছিস মাহি, কিন্তু সবাই এমন না। এখনো কিছু মানুষ আছে যারা মন দিয়ে ভালোবাসে। আকাশ মাথা নিচু করে রইল। নাস্তা শেষে সাইনা বেগম আকাশকে বললেন, আকাশ তুই যা বাবা, তোর অফিস আছে। আর ওয়াকার তুই ফ্রেশ হয়ে নে, দুপুরে ভাত খেয়ে তারপর গল্প করব। আকাশ চলে গেল। ওয়াকার উপরে উঠলো তার ঘরে। সাইনা বেগম তাকে সেই ঘরটা দিয়েছে যেটা ওর বাবা থাকতেন ছোটবেলায়। ঘরটা পুরোনো দিনের স্মৃতি নিয়ে ভরা। দেওয়ালে ঝুলছে পুরোনো ছবি, সেখানে ওয়াকারের বাবা আর সাইনা বেগমের ছোটবেলার ছবি। ওয়াকার বিছানায় শুয়ে চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম আসছে না। মাথায় ঘুরছে একটাই মুখ, মায়ের সেই নিষ্পাপ সরল মুখটা। সকালে তাকে দেখে ওর মনে হয়েছিল এই মেয়েটা যেন কোনো কবিতার লাইন থেকে উঠে এসেছে। চোখে অভিমান, ঠোঁটে লুকানো হাসি, গলায় সুরের ঢেউ। কিন্তু ওয়াকার জানে মাইকে নিয়ে সাইমা বেগমের অন্য পরিকল্পনা আঁকাচ্ছে। আকাশের সঙ্গে মাহির বিয়ে দিতে চান তিনি। ওয়াকারের নিজেরও তো অন্য জগৎ আছে। লন্ডনে তার ব্যবসা, কেরিয়ার, বন্ধু বান্ধব। ঢাকাতে তো তার কিছু ছুটি কাটানোর জায়গা। তবুও কেন যেন তার মনটা কেমন করছে। বিকেলে সাইমা বেগমের ঘরে বসে গল্প করছিল সবাই। ওয়াকার লন্ডনের গল্প বলছে, মাহি আর ফাইজা তার শুনছে মন দিয়ে। হঠাৎই ফাইজা বলল, ভাইয়া, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? ওয়াকার হেসে বলল, না। কেন? ওখানে তো সবার নাকি গার্লফ্রেন্ড থাকে। থাকুক, আমার পছন্দ না। তাহলে তোমার পছন্দ কেমন মেয়ে? ওয়াকার একবার মাহির দিকে তাকালো। মাহি জানলার বাইরে তাকিয়ে আছে। যে মেয়ে নিজের মনের কথা লুকায় না, যে অভিমান করে কিন্তু ভালোবাসলে প্রাণ দিয়ে দিতে পারে, যে বাইরে থেকে যতই শক্ত দেখাক কিন্তু ভেতরে নরম মোমের মতো। মাহি চমকে তাকালো ওয়াকারের দিকে। ওর মনে হলো ওয়াকার যেন ওর কথাই বলছে, কিন্তু এটা কেমন করে সম্ভব? এই তো সকালে অনেক বছর পর প্রথম দেখা হলো ওদের। সাইমা বেগম বললেন, ওয়াকার তুই ঢাকা কতদিন থাকবি? 1 মাস দাদি, তারপর ফিরতে হবে, ব্যবসার কাজ আছে। 1 মাস? এই 1 মাসে তোর জন্য একটা ভালো মেয়ে দেখে রাখতে হবে। ওয়াকার হাসে। ঠিক আছে, দেখবেন।
মাহি উঠে চলে গেল তার ঘরে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওর মনে হচ্ছে আজকের দিনটা খুব অন্যরকম। সকালে আকাশ এসেছিল, ওয়াকারও আসলো, আর এখন সে নিজের ঘরে একা বসে আছে। জানালার বাইরে বিকেলের আলো ফুরিয়ে আসছে। শিমুল গাছটার পাতায় পাতায় যেন সোনা ঝরে পড়ছে। সে কি জানে সেই সোনালি বিকেলেই তার জীবনের শেষ শান্তির মুহূর্ত। এরপর ঝড় আসবে, সেই ঝড়ে তাকে তছনছ করে দেবে। ভালোবাসা আর ঘৃণার মাঝে সে হারিয়ে যাবে এমন এক অন্ধকারে, সেখান থেকে বেরোনোর পথ সে খুঁজে পাবে না। কিন্তু এখনো তো ঝড় আসেনি, এখনো আকাশ পরিষ্কার, পাখিরা ফিরছে নীড়ে, রাস্তায় রিক্সার ঘন্টি বাজছে, পাশের বাড়ি থেকে ভেসে আসছে রেডিওতে বাংলা গান। মাহি জানলা দিয়ে হাত বাড়িয়ে ধরতে চায় সেই মুহূর্তটাকে, কিন্তু মুহূর্ত তো বাতাসের মতো, ধরতে গেলেই উড়ে যায়। পরের দিন সকালটা ছিল একটু অন্যরকম। মাহি ঘুম থেকে উঠেই দেখলো নিচে কে যেন পিয়ানো বাজাচ্ছে। সাইমা বেগমের পুরনো পিয়ানোটা অনেক দিন বন্ধ ছিল, আগে মাহির বাবা বাজাতেন, তার মৃত্যুর পর কেউ সেটা ছুঁয়েও দেখেনি, কিন্তু আজকে বাজাচ্ছে। সে তাড়াতাড়ি নিচে নেমে দেখলো ওয়াকার বসে আছে পিয়ানোর সামনে, চোখ বন্ধ করে বাজাচ্ছে। সুরটা খুঁজছে না, কিন্তু কি যেন মনে করতে পারছে না মাহি। সাইমা বেগম দাঁড়িয়ে আছে পাশে, চোখে তার পানি। মাহি কাছে গিয়ে বলল, কি হয়েছে দাদি? তোর বাবা এই সুরটা বাজাতো যখন তুই ছোট ছিলি, ঘুম পাড়ানোর জন্য এই সুর বাজাতো। ওয়াকার কি করে জানে? কে জানে? ওয়াকার পিয়ানো বাজানো শেষ করে চোখ খুললো, মাহিকে দেখে বলল, আমার বাবা বলতেন তোমার বাবা নাকি এই সুরটা খুব ভালোবাসতেন। ছোটবেলায় আমি এখানে এসে শুনেছিলাম, আমার মনে ছিল। মাহির চোখেও পানি এসে গেল। সে কিছু বলতে গিয়েও বলতে পারল না, শুধু ওয়াকারের দিকে তাকিয়ে রইল। ওয়াকার উঠে দাঁড়িয়ে বলল, দাদি, আজ আমি মাহিকে নিয়ে বেরোতে চাই, ঢাকা শহরটা ঘুরে দেখতে চাই ওর সঙ্গে। সাইমা বেগম একটু ভাবলেন, তারপর বললেন, যা, কিন্তু সন্ধ্যার আগে ফিরিস। মাহি আর ওয়াকার বেরোলো বাড়ি থেকে। পুরনো ঢাকার সরু গলি ধরে হাঁটছে তারা। সামনে শাঁখারি বাজার, দুপাশে শাখার দোকান, রঙিন শাখা সাজানো থরে থরে। তোমার খুব ভালো লাগে এই জায়গাটা, তাই না? খুব লাগে, ছোটবেলা থেকে দেখে আসছি, কিন্তু কখনো একঘেয়ে লাগেনি। আমারও তাই। লন্ডনে থাকতে থাকতে এসব খুব মিস করি। তাহলে থাকো না এখানে। পারি না, কাজ আছে ওখানে। কাজ না অজুহাত? ওয়াকার থমকে দাঁড়ালো, মাহির দিকে তাকিয়ে বলল, তুমি খুব সোজা কথা বলো, জানো? সোজা কথা বলতে দোষ কোথায়? দোষ নেই, বরং এই জন্যই তোমাকে ভালো লাগে। মাহি চুপ হয়ে গেল। দুজন আবার হাঁটতে লাগলো। বাজারের শেষ মাথায় গিয়ে ওরা একটা চায়ের দোকানে বসলো। ওয়াকার বলল, তোমার আকাশের সঙ্গে বিয়ে হচ্ছে শুনলাম। মাহি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমি রাজি হইনি এখনো, কেন? কারণ আমি আকাশকে ভালোবাসি না। ভালোবাসা ছাড়া বিয়ে হয় না বুঝি? হয়, কিন্তু আমার হয় না। ওয়াকার কিছু বললো না। দুজন চুপচাপ চা খেতে লাগলো। চারিদিকে লোকজন আসছে যাচ্ছে, কেউ ওদের দিকে তাকিয়ে আছে। মাই কিছু একটা ভেবে বলে ওঠে, না, হয়তো আমি ভুল ভালোবাসা না থাকলেও হয়তো বিয়ে করে সুখী থাকা যায়। হঠাৎই ওয়াকার বলল, জানো, লন্ডনে আমার একটা বন্ধু ছিল। ও এক মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটা ওকে ভালোবাসতো না। তবুও ও বিয়ে করেছিল, ভেবেছিল সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, কিন্তু হয়নি। দুজনেই কষ্ট পেয়েছে, আর শেষ পর্যন্ত তাদের ডিভোর্স হয়। মাহি বলল, তুমি এই গল্পটা কেন বলছো? বলছি, কারণ ভালোবাসা ছাড়া বিয়ে করলে এমনই হয়। কিন্তু আকাশ তো আমাকে ভালোবাসে। তাতে কি হবে? তুমি তো ভালোবাসো না। মাই চুপ হয়ে গেল। ওয়াকার ঠিকই বলেছে, আকাশ তাকে ভালোবাসে, কিন্তু সে তো আকাশকে ভালোবাসে না। তাহলে বিয়েটা হবে কি করে? ওয়াকার বলল, চলো ফিরি, দাদি চিন্তা করবেন। ফেরার পথে দুজন কেউ কোনো কথা বলল না, কিন্তু মাহির মনে হলো ওয়াকারের সঙ্গে তার একটা বোঝাপড়া হয়ে গেছে। কিছু না বললেও ওরা অনেক কথাই বলে ফেলেছে। বাড়িতে ফিরে দেখলো আকাশ বসে আছে। মাহিকে দেখে বলল, কোথায় গিয়েছিলে? বেরিয়েছিলাম একটু। একলা? না, ওয়াকারের সঙ্গে। আকাশের মুখটা কালো হয়ে গেল, কিন্তু ও কিছু বলল না, শুধু বলল, দাদি তোমাকে ডাকছে। মাহি দাদির ঘরে গেল। সাইমা বেগম বসে আছেন বিছানার উপরে, হাতে পুরনো একটা অ্যালবাম। মাহিকে দেখে বললেন, আয় বস এখানে। মাহি পাশে বসলো। সাইমা বেগম অ্যালবামটা খুলে দেখালেন একটা ছবি। ছবিতে দেখা যাচ্ছে একটা যুবক আর যুবতী দাঁড়িয়ে আছে। যুবকটা দেখতে অনেকটা ওয়াকারের মতো, আর যুবতীটা যেন মাহিরই ছবি। এটা কারা দাদি? তোর দাদা জান আর আমি।
মাহি অবাক হয়ে দেখলো সত্যি সাইমা বেগমের ছোটবেলার ছবির সঙ্গে তার চেহারার কত মিল, আর দাদাজানের সঙ্গে ওয়াকারের। সাইমা বেগম বললেন, জানিস তোর দাদাজানকে আমি ভালোবাসিনি প্রথম প্রথম। ও ছিল খুব রাগী, খুব একগুঁয়ে, কিন্তু ও আমাকে এত ভালোবাসতো যে আমি তার ভালোবাসার সাড়া না দিয়ে পারিনি। ধীরে ধীরে আমিও তোদের দাদাকে ভালোবেসে ফেলি। মাহি চুপ করে শুনছিল। সাইমা বেগম বলতে লাগলেন, ভালোবাসা মানে শুধু পাওয়া না রে, ভালোবাসা মানে দেওয়া, নিজেকে উজাড় করে দেওয়া। তোর দাদাজান আমাকে সেটাই শিখিয়েছিলেন। কিন্তু দাদি, যে মানুষটা আমাকে ভালোবাসে না তাকে আমি কি করে ভালোবাসবো? সাইমা বেগম মাহির মুখের দিকে তাকালেন। তার চোখে যেন অদ্ভুত এক বোঝাপড়া। বললেন তিনি, তুই কি করে জানলি ও তোকে ভালোবাসে না? মাহি কিছু বলতে পারল না। সাইমা বেগম আবারও বললেন, আমি বুঝি রে মাহি, আমি বুঝি তোর মনের কথা, কিন্তু সময়ের আগে কিছু বলতে নেই, যা হবার হবে। মাহির দাদির ঘর থেকে বেরিয়ে এলো। মনটা তার খুব খারাপ। দাদি সব বুঝেছেন, কিন্তু কিছু বলছেন না কেন? ওয়াকারের সঙ্গে তার যে সম্পর্কটা তৈরি হচ্ছে সেটা কি দাদির পছন্দ না? এভাবে কেটে গেল আরও 10টা দিন। এখন বিকেলে মাহি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মাহি ওয়াকার ছাদে দাঁড়িয়ে আছে, হাতে একটা সিগারেট। সে মাহিকে দেখে সিগারেট ফেলে দিল। তুমি সিগারেট খাও? মাঝে মাঝে খাই। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়। জানি, আর আমি ছাড়ার চেষ্টা করছি। দুজন পাশাপাশি দাঁড়িয়ে রইল। সন্ধ্যার আকাশে তারা ফুটতে শুরু করেছে। নিচে রাস্তার বাতি জ্বলে উঠেছে। পুরান ঢাকার গলিগুলো এখনো জমজমাট। ওয়াকার বলল, আগামীকাল আমি চলে যাব। মাহি চমকে উঠল। কেন? তুমি তো বলেছিলে 1 মাস থাকবে। কারণ এখন পরিস্থিতি বদলে গেছে। পরিস্থিতি? কি পরিস্থিতি? ওয়াকার কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল। মাহি বলল, তুমি কি আমার জন্য চলে যাচ্ছ? ওয়াকার তাকালো মাহির মুখের দিকে। তার চোখে যেন যন্ত্রণা। হ্যাঁ। কেন? কারণ আমি নিজেকে সামলাতে পারছি না মাহি। তোমাকে দেখলে আমার সব নিয়ন্ত্রণ হারিয়ে যায়। আমি জানি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আকাশের সঙ্গে। আমি জানি দাদি চান এই বিয়ে হোক। আমি এখানে থাকলে শুধু ঝামেলা হবে। মাহির চোখে পানি এসে গেল। কিন্তু তুমি তো কিছুই বললে না আমাকে। কি বলবো? যে মেয়েটা আমার না তাকে আমি কি বলবো? তুমি ভুল বলছো। ওয়াকার কাছে এলো মাহির, খুব কাছে। মাহির চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে তুমি কার? মাহি কিছু বলতে পারল না। ওয়াকারের চোখের দিকে তাকিয়ে সে যেন হারিয়ে গেল। ওর মনে হলো এই মানুষটার জন্যই সে এতদিন অপেক্ষা করেছে, এই মানুষটার তার ভালোবাসা। কিন্তু তখনই নিচে থেকে সাইমা বেগমের গলা ভেসে এলো, মাহি, ওয়াকার, নিচে আয়, আকাশের বাবা মা এসেছে, তারা বিয়ের তারিখ ঠিক করতে চায়। দুজনেই চমকে উঠলো। মাহি তাড়াতাড়ি নিচে নেমে গেল। ওয়াকার কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ছাদে, তারপর ধীরে ধীরে নেমে এলো। নিচে গিয়ে দেখলো আকাশের বাবা মা বসে আছেন সাইমা বেগমের সঙ্গে। আকাশ নিজেও সেখানে উপস্থিত আছে। মাইকে দেখে আকাশের মা বললেন, এই যে মা, এসো, তোমার জন্যই তো বসে আছি। মাহি বসলো। সাইমা বেগম বললেন, মাহি, তোর খালাম্মা বলছেন আগামী শীতে বিয়েটা দিতে চান, তোর কি মত? মাহি কিছু বলতে পারলো না। সবাই তার দিকে তাকিয়ে আছে। আকাশের চোখে আশা, ওয়াকারের চোখে যন্ত্রণা, দাদির চোখে প্রশ্ন। আর মাহি উঠে দাঁড়ালো আর বলল, আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নই। আপনারা আমাকে সময় দিন। এই বলে সে ছুটে গেল উপরে নিজের ঘরে। দরজা বন্ধ করে জানলার পাশে গিয়ে বসলো। তার চোখ দিয়ে পানি ঝরছে। বাইরে রাত নেমে এসেছে। শিমুল গাছের পাতায় পাতায় ছাদের আলো ঝলমল করছে। মাহি জানে সে আজ যেটা করলো সেটা খুব বড় একটা ঝড়ের ইঙ্গিত, কিন্তু সে আর মিথ্যা বলতে পারছে না। আকাশকে সে ভালোবাসে না, ভালোবাসে শুধু ওয়াকারকে, যে মানুষটা কাল চলে যাবে, যে মানুষটা হয়তো আর কখনো ফিরবে না। কিন্তু ভালোবাসা কি এত সহজে হারিয়ে যায়? যে ভালোবাসা আজ সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে 2 জোড়া চোখের মাঝে জন্ম নিয়েছে, সেই ভালোবাসা কি এত সহজে মুছে যায়? মাহি তো জানে না। হঠাৎই দরজায় টোকা পড়লো। মাহি। ওয়াকারের গলা। তবে মাহি দরজা খুললো না। ওয়াকার বলল, আমি কাল চলে যাচ্ছি না। মাহির বুকের ভেতরটা ধড়স করে উঠলো। ওয়াকার বলল, আমি থাকবো যতদিন না তুমি তোমার সিদ্ধান্ত নাও, আমি থাকবো। মাহি দরজা খুললো। ওয়াকার দাঁড়িয়ে আছে বাইরে, চোখে আর অঙ্গীকার। মাহি কিছু বলতে পারল না, শুধু ওয়াকারের দিকে তাকিয়ে রইল। তার চোখের পানি গড়িয়ে পড়ছে। ওয়াকার কাছে এলো, হাত বাড়িয়ে মুছে দিল মাহির চোখের পানি। আমি জানি এই ভালোবাসা আমাদের অনেক কষ্ট দেবে, কিন্তু আমি প্রস্তুত। তুমি? মাহি মাথা নাড়ালো, হ্যাঁ। বাইরে রাত গভীর হলো। চাঁদ ডুবে গেল মেঘের আড়ালে। শিমুল গাছের পাতায় বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো।
এই বৃষ্টি ধুয়ে দেবে না কোনো পাপ, এই বৃষ্টি শুধু ভিজিয়ে দেবে দুটো হৃদয়কে। যে হৃদয় আজ থেকে একে অপরের জন্য বাঁচবে, যে হৃদয় ভালোবাসার জন্য সব কিছু হারাতে প্রস্তুত। কিন্তু এই ভালোবাসার পথ এত সহজ না। সামনে আছে অন্ধকার, আছে ঘৃণা, আছে বিশ্বাসঘাতকতা, আছে মৃত্যু। মাহি আর ওয়াকার এখনও জানে না তাদের এই ভালোবাসার গল্প শেষ হবে কীভাবে। তারা শুধু জানে আজ থেকে তারা একে অপরের মনের গহীনে বাস করা আরম্ভ করেছে, আর বাকিটা সময় বলে দিবে। পরের দিন ভোরবেলা ঘুম ভাঙলো মাহির। চোখ মেলে তাকিয়ে দেখলো জানলার বাইরে তখনও অন্ধকার পুরোপুরি কাটেনি, কিন্তু মনের ভিতরে কেমন একটা আলো ফুটে আছে। গত রাতের কথা মনে পড়তেই বুকটা কেঁপে উঠলো তার। ওয়াকার বলেছিল, আমি থাকবো যতদিন না তুমি তোমার সিদ্ধান্ত নাও, আমি থাকবো। এই কথাগুলো যেন মন্ত্রের মতো বাজতে থাকে তার কানে। মানুষটা আসলে কে? ওয়াকার নামের এই মানুষটা এত অল্প সময়ের মধ্যে কি করে এতটা কাছে চলে এলো? মায়ের বিছানা ছেড়ে উঠলো। পায়ের তলার মেঝেটা ঠান্ডা ঠান্ডা লাগছে, শীতের আমেজ আসতে শুরু করেছে। সে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, শিমুল গাছের পাতায় এখনো বৃষ্টির ফোঁটা ঝলছে। ভোরের আলোয় সেগুলো মুক্তোর মতো চিকচিক করছে। দূরের আকাশের রং বদলাচ্ছে কালো থেকে নীল, নীল থেকে ধীরে ধীরে কমলা। মাহির মনে পড়ল গত রাতে ওয়াকার তার চোখে পানি মুছে দিয়েছিল। সেই স্পর্শটা এখনো যেন অনুভব করছে ও। আঙুলগুলো ছিল ঠান্ডা, কিন্তু স্পর্শ ছিল উষ্ণতা। ওয়াকারের চোখ যে অঙ্গীকার দেখেছিল সেটা কোনো সাধারণ মানুষের চোখে দেখা যায় না। এ যেন ঝড়ের আগে আকাশে জ্বলা বিদ্যুতের মতো ভয়ঙ্কর, কিন্তু সুন্দর। হঠাৎই নিচ থেকে পিয়ানোর সুর ভেসে এলো। এবার আরও একটা সুর, খুব পরিচিত। মাহি চিনতে পারলো রবীন্দ্রসঙ্গীত, তুমি রবে নীরবে হৃদয়ে মম। ওয়াকার বাজাচ্ছে, এত সকালে উঠে পিয়ানো বাজাচ্ছে সে। মাহি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল। আজ কোনো মেকআপ করলো না, শুধু কাজল পরলো চোখে। গায়ে একটা নীল রঙের কাতান শাড়ি। দাদি বলতেন নীল রং মাহির গায়ে খুব মানায়। আকাশের রং যেন নেমে এসেছে তার গায়ে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পিয়ানোর সুর ক্রমশ স্পষ্ট হচ্ছে। সানা বেগমের পুরনো পিয়ানোটা বসার ঘরের এক কোণে রাখা। মাহি নিচে নেমে দেখলো ওয়াকার চোখ বন্ধ করে বাজাচ্ছে। তার পরনে সাদা পাঞ্জাবি, কাঁধে একটা চাদর ঝোলানো, চুলগুলো এলোমেলো, কপালের ওপরে ঝুলে আছে। তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো পুরনো দিনের কবি বসে আছে। মাহি চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে রইল। ওর ইচ্ছে করছে না ওয়াকারের মনোযোগ ভাঙাতে, কিন্তু ওয়াকার যেন টের পেল। চোখ না খুলেই বলল, এসো মাহি। দরজায় দাঁড়িয়ে থেকো না। মাহি অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে আমি এসেছি? ওয়াকার চোখ খুলল, হাসলো সে। সেই হাসিটা ছি মাহি এর খুব ভালো লাগে। তোমার পায়ের নুপুরের শব্দ শুনেছি। কিন্তু আমি তো নুপুর পরিনি। তবে তোমার হৃদয়ের শব্দ শুনেছি। মাহি লজ্জা পেল, মুখ ফুরিয়ে নিল। ওয়াকারের পিয়ানো বাজানো বন্ধ করে বলল, আজ সকালে ঘুম থেকে উঠে মনে হলো এই গানটা বাজাই। জানো, এই গানটা আমার খুব প্রিয়। আমারও। আমি জানি কাল রাতে তোমার চোখে এই গানের কথাগুলো দেখেছি। মাহি কিছু বলতে পারলো না। ওয়াকার উঠে দাঁড়ালো, কাছে এলো তার। চলো আজ আমরা বেরোই, সারাদিনের জন্য কোথাও যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। কোনো প্রশ্ন থাকবে না, কোনো উত্তর থাকবে না, শুধু থাকবে দুটো হৃদয়ের কথা। কিন্তু দাদি? দাদিকে আমি বলে দেব। ঠিক তখনই সাইমা বেগম নেমে এলেন সিঁড়ি দিয়ে, হাতে তার তসবির, মুখে সেই মুচকি হাসি। কি রে, সকাল সকাল এত ফিসফিস করছিস কেন তোরা? দাদি, আজ আমি মাহিকে নিয়ে একটু বাইরে যাব সারাদিনের জন্য। আপনি কিছু মনে করবেন না। যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা যাব, আর না হলে যাব না। সানা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর তাকালেন মাহির দিকে। মাহির চোখে মুখে যে আলো ফুটেছে সেটা তিনি দেখতে পেলেন। যে চোখ গতকাল পর্যন্ত মলিন ছিল, যে মুখে অভিমানের ছাপ ছিল, সেখানে আজ অন্য কিছু। অনেক বছর আগে আয়নায় নিজের মুখে এই আলো দেখেছিল সানা বেগম। সেটা অনেক বছর আগের কথা, যখন মাহির দাদাজানের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল, প্রথম কথা হয়েছিল সেদিন। সাইমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। আচ্ছা তোরা যা, কিন্তু খেয়াল রাখিস মাহির, আর তোরা সন্ধ্যার আগে বাড়ি ফিরিস, বেশি দেরি করিস না। ঠিক আছে দাদি। ওয়াকার আর মাহি বেরিয়ে পড়ল। পুরান ঢাকার সরু গলিগুলো পার হয়ে ওরা চলে এলো বুড়িগঙ্গার পাড়ে। নদীর ঘাটে তখন সকালের ব্যস্ততা শুরু হয়েছে। মাঝিরা নৌকা সাজাচ্ছে, জেলেরা মাছ নিয়ে ফিরছে, ছোট ছোট ছেলেরা নদীতে ঝাঁপ দিচ্ছে। ওয়াকার একটা নৌকা ভাড়া করলো। চলো নদীতে যাই। তা শুনে মাহি একটু ইতস্তত করলো। নৌকায়? ভয় পাচ্ছ? না, শুধু অনেকদিন নৌকায় চড়িনি। তবে
আজ চড়বে, চলো। তা শুনে মাহি একটু ইতস্তত করলো। নৌকায় উঠে বসলো দুজন। মাঝি বইটা চালাতে লাগলো। নদীর জল টলটল করছে। সকালের রোদ জলে পড়ে ঝিকমিক করছে। দুই পাড়ে পুরানো ঢাকার বাড়িগুলো, মন্দির, মসজিদের চূড়া, দূরে কালজান হলের গম্বুজ। এত সুন্দর আমাদের ঢাকা কখনো এইভাবে দেখিনি। সৌন্দর্য সব জায়গাতেই আছে, কিন্তু সেটা দেখতে হলে চোখ থাকতে হয়, আর চোখ থাকতে হলে হৃদয় থাকতে হয়। মাহি হাসে। তুমি সবসময় এত দার্শনিক কথা বলো কেন? জানি না, হয়তো লন্ডনে একা একা থাকতে থাকতে নিজের সঙ্গে কথা বলার অভ্যাস হয়ে গেছে। মাহি ওয়াকারের দিকে তাকালো। ওর চোখে কৌতূহল। লন্ডনে তোমার একা লাগে? খুব একা লাগে। সারাদিন কাজ করি, রাতে বাসায় ফিরি, ফাঁকা ঘর, কেউ অপেক্ষা করে না, কেউ জিজ্ঞাসা করে না আজ কেমন ছিল তোমার দিন। আর তোমার বাবা মা? তারা থাকেন ম্যানচেস্টারে, আমি থাকি লন্ডনে। মাসে একবার দেখা হয়। ব্যবসার কাজে সারাক্ষণ ব্যস্ত থাকি। বন্ধু আছে, কিন্তু সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। কেউ কারোর জন্য অপেক্ষা করে না ওখানে। এইসব কথা শুনে মাহির মনটা খারাপ হয়ে গেল। সে ভাবতে পারে না এমন জীবন কি করে কাটে। তার তো দাদি আছে, ফাইজা আছে, পুরান ঢাকার এই পাড়াটা আছে, জানলার সামনে সেই শিমুল গাছটা আছে। সারাক্ষণ কেউ না কেউ পাশে থাকে। একা থাকা কি জিনিস তা সে বোঝে না, জানেও না। ওয়াকার যেন তার মনের কথা পড়তে পারলো। জানো মাহি, আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম বড় হয়ে অনেক টাকা কামাবো, অনেক বড় হব। কিন্তু এখন বুঝি টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। একটা মানুষের হাসি কেনা যায় না, একটা মানুষের চোখের ভালোবাসা কেনা যায় না। মাহি চুপ করে শুনছিল। ওয়াকার আরো বলতে লাগলো। কাল রাতে যখন তোমার চোখের পানি মুছছিলাম তখন মনে হলো এই জিনিসটার জন্যই আমি এত বছর অপেক্ষা করেছি, এই একটা মুহূর্তের জন্য। কিন্তু আমরা তো এইমাত্র কয়েকদিন হলো একে অপরকে চিনতে শুরু করেছি। সময় দিয়ে ভালোবাসা মাপা যায় না মাহি। কেউ সারা জীবন পাশে থেকেও অচেনা থেকে যায়। কেউ কেউ আবার এক মুহূর্তের দেখা পেয়ে সারা জীবনের সাথী হয়ে যায়। মাহির চোখের পানি এসে গেল। সে জানে ওয়াকার ঠিক কি বলছে। আকাশকে সে কত বছর ধরে চেনে, কিন্তু কখনো তার জন্য মন কাঁদেনি। আর ওয়াকার এই তো সেদিন প্রথম দেখা হলো, অথচ মনে হচ্ছে যেন জন্ম জন্মান্তরের চেনা। নৌকা এগিয়ে চলেছে, মাঝে গান ধরেছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমার গলা খুব সুন্দর জানো। মাহি কপাল কুচকায়। কিন্তু আমি তো গাইনি কখনো। ওয়াকার হাসে। তুমি না গাইলেও তোমার কথা বলার সুরটা গানের মতো। মাহি লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিল। নদীর জলে হাত ডোবালো। জলটা ঠান্ডা। একটা কথা জিজ্ঞেস করব? করো। তোমার স্বপ্ন কি? মাহি একটু ভাবলো, তারপর বলল, আমি বাংলা সাহিত্য নিয়ে পড়তে চাই, পিএইচডি করতে চাই, নজরুল, রবীন্দ্র, জীবনানন্দ এদের নিয়ে গবেষণা করতে চাই। বাহ, খুব ভালো স্বপ্ন। কিন্তু দাদি চান আমার বিয়ে হয়ে যাক, সংসার করি। উনি বলেন মেয়েদের বেশি পড়াশোনা করতে নেই। ওয়াকার মুচকি হাসল। কিন্তু আমার মনে হয় তোমার দাদি ঠিক বলেছেন না। উনি চান তুমি সুখী হও, কিন্তু উনি যেটা বোঝেন না সেটা হলো তোমার সুখ তোমার স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে। মাহি অবাক হয়ে তাকালো ওয়াকারের দিকে। এই মানুষটাই তাকে কি করে এত বোঝে। কেউ কখনো তার স্বপ্নের কথা জানতে চায়নি। আকাশ তো কখনো জিজ্ঞাসাই করেনি তুমি কি করতে চাও জীবনে। সবাই শুধু বলেছে বিয়ে করো, সংসার করো, নয় বাচ্চা নাও। আমি কথা দিচ্ছি মাহি, তুমি যতদিন পড়তে চাইবে আমি তোমার পাশে থাকবো। কখনো বাধা দেব না, বরং সাহায্য করব। মাহির চোখ থেকে পানি গড়িয়ে পড়লো নদীর জলে। দুটো পানি মিশে গেল এক হয়ে। বেলা বাড়তে লাগলো। নৌকা ঘাটে ফিরলো। ওয়াকার দাঁড়ালে। চলো আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। আবার কোথায়? কোথায় তা এখন বলা যাবে না, সেটা একটা সারপ্রাইজ। তারা রিক্সা নিয়ে চলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। কার্জন হলের সামনে নেমে পড়ল। এই জায়গাটা আমার খুব প্রিয়। ছোটবেলায় যখন ঢাকায় আসতাম বাবা আমাকে এখানে নিয়ে আসতেন, বলতেন এই জায়গাটা জ্ঞানের আলো ছড়ায়। আমি তো এখানেই পড়ি, তাই রোজ আসি। জানি, কিন্তু আজ তুমি আমার সঙ্গে এসেছো তাই এই জায়গাটা অন্যরকম লাগছে।
দুজন হাঁটতে লাগলো ক্যাম্পাসের ভিতর দিয়ে। পুরানো লাল ইটের দালান, চারিদিকে বড় বড় গাছ, দূরে টিএসসির চত্বর। ছেলেমেয়েরা দল বেঁধে ঘুরছে, কেউ গান গাইছে, কেউ আড্ডা দিচ্ছে। হঠাৎ মাহি থমকে দাঁড়িয়ে বলল, ওই যে আমার বিভাগ, বাংলা বিভাগ। চলো আমি দেখব। এখন? হ্যাঁ, এখনই। ওরা দুজন একসাথে বাংলা বিভাগের ভেতরে ঢুকলো। করিডোরে কেউ নেই, ভেতরে ক্লাস চলছে। দেয়ালে টানানো নজরুল রবীন্দ্রনাথের ছবি। এই জায়গাটা আমার কাছে মসজিদের মতো পবিত্র। আমি জানি, এই জন্যই তোমাকে এখানে নিয়ে এলাম, কারণ আমি চাই তুমি জানো আমি তোমার এই জগৎকে শ্রদ্ধা করি, কখনো এর ক্ষতি করতে চাই না। মাই কিছু বলতে গিয়েও থেমে গেল, ওর গলা বুঝে আসছে। ওরা দুজন আবারও বেরিয়ে এলো। এবার গেল টিএসসির ক্যান্টিনে, চা আর সিঙ্গারা খেলো, আড্ডা দিল অনেকক্ষণ। জানো, লন্ডনে আমি প্রায়ই বাংলাদেশি রেস্টুরেন্টে যাই, কিন্তু সেখানকার চায়ের স্বাদ আর এখানকার চায়ের স্বাদ এক না, বরং একদম আলাদা। ওখানকার চা যেন রোবট বানায়, আর এখানকার চায়ে মায়া মেশানো থাকে। মাই হাসলো। তোমার কথা শুনে মনে হয় তুমি আদতে কবি। তুমি কবি না হয়ে ব্যবসা করো কেন? পেটের দায়ে কবিতা লিখে পেট চলে না। এখনো কবিতা লেখো? মাঝে মাঝে, কিন্তু কাউকে দেখাই না। আমাকে দেখাবে? ওয়াকার একটু ইতস্তত করলো, তারপর পকেট থেকে একটা ছোট্ট ডায়েরি বের করলো। সেটা থেকে একটা পাতা ছিঁড়ে মাহির হাতে দিল। এইটা কাল রাতে লিখেছিলাম, ঘুম আসছিল না তাই। মাহি পাতা খুলে পড়তে লাগলো। তোমার চোখের কাজলে যে রাত নেমেছে, সে রাতে আমি হারিয়ে যেতে চাই। তোমার ঠোঁটের কোণে যে হাসি লুকানো, সেই হাসিতেই আমি মরতে চাই। তুমি জানো না তুমি কতটা আপন, তুমি জানো না তুমি কতটা দূর, তবু কেন যেন মনে হয় তুমি আছো, তাই আমি না বলা সুরে পাগল হয়ে যাই। এই ঢাকা শহরের ধুলো মাখা পথে তোমার পায়ের ছাপ খুঁজে ফিরি। বুড়িগঙ্গার জলে তোমার মুখ দেখে নিজের মাঝেই নিজে হারাই গো বৌরি। মাহি পড়া শেষ করে চুপ হয়ে গেল, চোখের পানি আর আটকাতে পারল না ও। আরে পাগল, কাঁদছো কেন? কাচ্ছি না, শুধু শুধু খুব ভালো লাগছে। ওয়াকার এগিয়ে এলো, মায়ের হাত ধরে বলল, আমি জানি না এই ভালো লাগাটা কতদিন থাকবে, কিন্তু যতদিন থাকবে ততদিন আমি তোমার পাশে থাকতে চাই। মাহি তাকালো ওয়াকারের চোখে। আমিও। সন্ধ্যা নেমে এলো ধীরে ধীরে। ওরা ফিরলো পুরান ঢাকায়। বাড়ির কাছে পৌঁছে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে গেটের সামনে। মাহি আর ওয়াকারকে একসঙ্গে দেখে তার মুখটা কালো হয়ে গেল। তোমরা কোথায় গিয়েছিলে? একটু বাইরে বেরিয়েছিলাম, ঢাকা ঘুরছিলাম। সারাদিন? হ্যাঁ। আকাশ কিছু বলতে গেলে কিন্তু থেমে গেল। তার চোখে স্পষ্ট ঈর্ষা আর ক্ষোভ, কিন্তু সে কিছু বলল না, শুধু বলল, আকাশ। দাদি ডাকছেন তোমাদের? তিনজন ভেতরে গেল। সাইমা বেগম বসে আছেন দোতলার বারান্দায়, সামনে চায়ের কাপ। তাদের দেখে বললেন, এসো বসো। সবাই বসলো। আজ সারাদিন কি করলি তোরা? দাদি, মাহিকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরিয়ে গেছি, ওর বিভাগ দেখলাম, বুড়িগঙ্গায় নৌকায় চড়লাম। সাইমা বেগম চুপ করে শুনলেন, তারপর বললেন, আকাশ তুই কিছু বললি না? আকাশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কিছু বলার নেই দাদি, মাহি যেটা ভালো বোঝে সেটাই করুক। সাইমা বেগম মাহির দিকে তাকালেন। মাহি তুই কি বলবি বল? মাহি মাথা নিচু করে রইল, কিছু বলতে পারল না ও। দাদি, আমি কিছু বলতে চাই। বল। আমি মাহিকে ভালোবাসি। সাইমা বেগমের হাতে চায়ের কাপটা থর থর করে কাঁপতে লাগলো। তিনি কাপটা নামিয়ে রাখলেন, চোখে তার পানি নিয়ে বললেন, জানিস আকার, আমি তোর এই কথার অপেক্ষায় ছিলাম, কিন্তু ভয়ও পাচ্ছিলাম, কারণ আমি জানি এই ভালোবাসা কত কষ্ট দিয়ে আসবে। কষ্ট আসুক দাদি, আমি সবকিছুর জন্য প্রস্তুত। আকাশ উঠে দাঁড়ালো। আমি আসি দাদি। আকাশ তুই রাগ করিস না বাবা, তোর জন্য ভালো কিছু হবে। আকাশ কিচ্ছু বলল না, চলে গেল। রাত বাড়তে লাগলো। মাহি আর ওয়াকার ছাদে বসে আছে। উপরে আকাশে অসংখ্য তারা, নিচে পুরান ঢাকার গলিতে বাতি জ্বলছে। আজকের দিনটা আমার সারা জীবনের মধ্যে সেরা একটা দিন। মাহি মুচকি হাসছে। আমারও। কিন্তু জানো মাহি, সামনে অনেক ঝড় আসবে। তোমার দাদি রাজি হয়েছেন ঠিকই, কিন্তু আমাদের পরিবারের সবাই রাজি হবে না, আর আকাশের পরিবার তো আছেই। আমি জানি, কিন্তু আমি এসব কিছু ভয় পাই না। কেন? কারণ তুমি আছো আমার পাশে।
ওয়াকার মাহির হাত ধরল, দুজনের আঙুলগুলো জড়িয়ে গেল। আমি কথা দিচ্ছি, যতদিন বাঁচবো তোমার এই হাত ছাড়বো না। মাহি কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে রইল ও। চোখের পানি গড়িয়ে পড়েছে তার। ওয়াকার ধীরে ধীরে কাছে এলো, মাহির মুখটা তুলে ধরলো ও, চোখের দিকে তাকিয়ে বলে, আমি জানি আমরা এই মাত্র কয়েকদিন হলো একে অপরকে চিনতে শুরু করেছি, জানতে শুরু করেছি, কিন্তু আমার মনে হচ্ছে যেন তুমি জন্মান্তরের চেনা কেউ। তুমি কি সেটা অনুভব করো? মাহি ফিসফিস করে বলল, হ্যাঁ। ওয়াকার তার আরো কাছে এলো, মাহির কপালে ঠোঁট রাখলো ও, খুব নরম করে, যেন ফুলের পাপড়ি ছুঁয়ে গেল কপালে। মাহির সারা শরীরটা কেঁপে উঠল, চোখ বন্ধ হয়ে এলো তার। ওয়াকার ফিসফিস করে বলল, তুমি আমার জীবন বদলে দিয়েছো মাহি, আমি এখন আর একা নই। মাহি চোখ খুলল, তাকালো ওয়াকারের চোখে। চাঁদের আলো এই ওয়াকারের মুখটা যেন আলাদা একটা জ্যোতিতে ভরে উঠেছে। আমিও আর একা নই। ওয়াকার মাহির কপাল থেকে ঠোঁট সরিয়ে নিল। চলো এবার নিচে যাই, দাদি চিন্তা করবেন। দুজনে নিচে নেমে এলো। সাইমা বেগম তখনও বারান্দায় বসে আছেন। তাদের দেখে বললেন তিনি, এসেছিস? যা ঘুমাতে যা, কাল সকালে অনেক কাজ। মাহি আর ওয়াকার নিজে নিজে ঘরে চলে গেল, কিন্তু কারো কোনো ঘুম আসছে না। দুজনে ছটফট করছে। মাহি বারবার মনে করছে ওয়াকারের ঠোঁটের সেই স্পর্শ, তার কপালটা যেন এখনো জ্বলছে, আর সেটা যেন এক সুখের জ্বালা। পরদিন সকালে উঠে ছাদে গিয়ে মাহি দেখল ওয়াকার ছাদে দাঁড়িয়ে আছে। সকালের রোদ তার গায়ে মেখে আছে। মাহিন তার দিকে এগিয়ে যায়। ওয়াকার তাকে দেখে বলে, জানো আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি ঢাকায় থাকবো, ব্যবসা এখানে শুরু করব, লন্ডনে আর ফিরবো না। মাহি চমকে উঠল। কিন্তু তোমার ব্যবসা, তোমার বাবা মা? আমি বাবা মাকে বুঝিয়ে বলবো। আর ব্যবসা? ব্যবসা তো যেখানে ইচ্ছে সেখানে করা যায়, কিন্তু তুমি তো শুধু এখানেই আছো। মাহির চোখে পানি এসে গেল। তুমি পাগল। হ্যাঁ পাগল, তোমার জন্য পাগল। সাইমা বেগম নিচ থেকে ডাকলেন ওদের। ওই মাহি, ওয়াকার, আয়, তোরা নাস্তা খাবি না? দুজনেই নিচে নেমে গেল। নাস্তার টেবিলে বসে সাইমা বেগম বললেন, আমার তোদের সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন দাদি। আমি চাই তোদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক। মাহি আর ওয়াকার দুজনেই চমকে উঠল। আমি জানি তোরা ভাবছিস আমি বড্ড তাড়াহুড়ো করছি, কিন্তু আমার বয়স হয়েছে, আমি চোখের সামনে তোদের সুখী দেখে যেতে চাই। কিন্তু দাদি, ওয়াকারের পরিবার। সে দায়িত্ব আমার, আমি কথা বলবো ওর বাবার সঙ্গে। দাদি আমি নিজেই বলবো বাবাকে। সাইমা বেগম কিছু একটা ভেবে বললেন। ঠিক আছে, তবে আর দেরি না করে আজই বল। নাস্তা শেষ করে ওয়াকার ফোন করলো লন্ডনে তার বাবাকে। ফোন ধরে ওর বাবা বললেন, কি রে ওয়াকার, কেমন আছিস? ঢাকা কেমন লাগছে? আমি ভালো আছি বাবা, আমার আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। বল। ওয়াকার সব খুলে বলল, মাহির কথা, তার ভালোবাসার কথা, বিয়ের কথা। ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ থাকলেন ওর বাবা, তারপর বললেন, তুই কি চিন্তিত? হ্যাঁ বাবা, আমি কখনো কোনো বিষয়ে এতটা নিশ্চিত ছিলাম না। ফোনের ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস ত্যাগের শব্দ শোনা যায়। ঠিক আছে, আমি খালাম্বার সঙ্গে কথা বলছি। ওয়াকারের বাবা সাইমা বেগমের সঙ্গে ফোনে কথা বলেন। অনেকক্ষণ কথা হলো তাদের মাঝে। শেষে সাইমা বেগম হাসি মুখে বললেন, তোর বাবা রাজি হয়েছে? মাহি আর ওয়াকার আনন্দে আত্মহারা, কিন্তু তখনও তারা জানে না এই আনন্দ বেশি দিন স্থায়ী হবে না। কারণ আকাশ চুপচাপ বসে নেই। সে মনে মনে প্রতিজ্ঞা করেছে মাহিকে সে নিজের করেই নিবে, তা যেভাবেই হোক। আর এই প্রতিজ্ঞায় ডেকে আনবে মহাবিপদ। ভালোবাসা এই নদীতে আসবে ভয়ঙ্কর ঝড়, যার নাম হবে ঘৃণা। ভালোবাসা যখন নদীর মতো বইতে থাকে তখন কেউ বাধা দিতে পারে না, কিন্তু নদীর পথে যদি বাঁধ পড়ে তাহলে জল ফুলে ফুলে ওঠে। একসময় সেই বাঁধ ভেঙে দিয়ে বন্যা নামে চারিদিকে। মাহি আর ওয়াকারের ভালোবাসা নদী এখনো বাঁধে বাঁধেনি, কিন্তু বাঁধ যে তৈরি হচ্ছে সেটা তারা কেউ জানতো না। আকাশ কিছুদিন চুপচাপ বসেছিল, তার চোখের সামনে দিন দিন গড়ে উঠছিল এই বাঁধের দেয়াল। বিয়ের কথা পাকা হওয়ার পর থেকে সাইমা বেগমের বাড়িতে যেন উৎসব লেগে গেল। পাড়া প্রতিবেশী আত্মীয়রা খবর পেয়ে আসতে লাগলেন শুভেচ্ছা জানাতে। সাইমা বেগম নিজে বাজার করে আনলেন মিষ্টি, বাদাম, মৌসুমি ফল। পুরান ঢাকার বিখ্যাত বাকরখানি আর গরম গরম হালিমের আয়োজন হলো। ফয়সাল সারাদিন হাসছে, দাদির বসে বসে মেহেন্দি লাগাচ্ছে হাতে। সবাই যেন ভুলে গেছে
গুলরাইজের কথা, ভুলে গেছে যে একটা মানুষ নীরবে কষ্ট পাচ্ছে। কিন্তু আকাশ তো ভুলেনি। সেদিন বিকেলে মাহি বসেছিল ছাদের এক কোণে, তার হাতে একটা বই, রবীন্দ্রনাথের শিশির কবিতা। কিন্তু বইয়ের পাতায় চোখ থাকলেও মনটা অন্য কোথাও। ওয়াকার আজ বাইরে গেছে, তার বাবার কিছু কাগজপত্র আনতে হবে ব্যাংক থেকে। মাহির মনটা যেন কেমন করছে। ওয়াকার যখন পাশে থাকে না, তখন যেন তার সময়ই কাটতে চায় না। এই অনুভূতি তার কাছে একদমই নতুন। আগে সে একা থাকতে খুব ভালোবাসতো। নিজের ঘরে বসে বই পড়তো, গান শুনতো, জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবতো নানান কিছু। কিন্তু এখন একা থাকলেই তার ওয়াকারের কথা মনে পড়ে। তার হাসি, তার কথা বলার ভঙ্গি, তার চোখের গভীরতা, সব কিছু যেন তার মনের পর্দায় ভেসে ওঠে। এত মনোযোগ দিয়ে কি পড়েছো? পেছন থেকে একটা গলা ভেসে এলো। মাহি চমকে তাকিয়ে দেখলো আকাশ। সে কখন এলো মাহি টেরও পায়নি। মাহি বই বন্ধ করে বলল, আকাশ, তুমি এলে কখন? এই তো কিছুক্ষণ। দাদি বললেন তুমি নাকি ছাদে আছো, তাই চলে এলাম। মাহি একটু অস্বস্তি বোধ করলো। আকাশের চোখে আজ অন্যরকম একটা চাহনি। সেই চাহনিতে আগেও দেখেছে সে, যেদিন আকাশ প্রথমবার ওয়ার্কআউটকে দেখেছিল। সেদিনও এমন ছিল, কিন্তু আজকের চাহনি আরো গভীর, আরো তীক্ষ্ণ। আকাশ পাশে বসলো, কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, মাহি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। তুই কি সত্যিই সুখী হবে ভাবছো, তা আবার ওয়াকারের সঙ্গে? মাহি চুপ করে রইল। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। সেই ছোটবেলা থেকে, যখন তুমি ক্লাস 5-এ পড়তে তখন থেকে। মনে আছে একবার তুমি স্কুলের বারান্দায় পড়ে গিয়েছিলে, আমি তোমাকে তুলে এনেছিলাম কোলে করে, তুমি কেঁদেছিলে, আমি তোমার চোখের পানি মুছিয়ে দিয়েছিলাম। মায়ের চোখের সামনে ভেসে উঠল সেই পুরনো দিনের ছবি। সত্যি আকাশ সবসময় তার পাশে ছিল। যখন তার বাবা মা মারা যায়, তখন আকাশ প্রতিদিন আসতো তার কাছে, ওর জন্য চকলেট নিয়ে আসতো, ওকে হাসানোর চেষ্টা করতো। আকাশ আবার বলতে লাগলো, আমি কখনো বলিনি, কারণ আমি ভাবতাম সময় এলেই তুমি বুঝবে, কিন্তু সময় তো দিলে না তুমি আমাকে। ওয়াকার এলো আর তুমি সব ভুলে গেলে। মায়ের চোখের পানি এসে গেল। সে জানে আকাশের কথা সত্য আছে, কিন্তু ভালোবাসা কি দয়া করে দেওয়া যায়? আমি জানি তুমি অনেক ভালো মানুষ আকাশ, কিন্তু আমি তোমাকে কখনো সেভাবে ভাবিনি। তুমি আমার কাছে বন্ধুর মতো, ভাইয়ের মতো। কিন্তু আমি তো ভাই হতে চাইনি কখনো। সেটা আমার দোষ না। আকাশ উঠে দাঁড়ালো, তার মুখটা শক্ত হয়ে গেল। আচ্ছা তাহলে শোনো, ওয়াকারকে তুমি যতটা চেনো তার চেয়ে বেশি আমি চিনি। মাই চমকে উঠলো এবার। কি বলতে চাও? ওয়াকার লন্ডনে কি করে জানো? ওর ব্যবসা নাকি পুরোপুরি সৎ না। ওর বিরুদ্ধে ট্যাক্স ফাঁকের মামলা আছে। ওর বাবার কোম্পানি দেউলিয়া হওয়ার পথে। ও এখানে পুলিশের হাত ফাঁকি দিয়ে পালিয়ে এসেছে। মাহির বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে ধরলো। সে বিশ্বাসই করতে পারছে না। না, এসব মিথ্যা। তুমি মিথ্যা বলছো। মিথ্যে না, আমি প্রমাণ দেখাতে পারবো। ওয়াকার তোমাকে ব্যবহার করছে মাহি। ওর আসল উদ্দেশ্য হলো তোমার দাদির সম্পত্তি। চুপ করো আকাশ, তুমি কিচ্ছু জানো না। আমি সব জানি, আর তুমিও জানবে সময় হলে। এই বলে আকাশ নিচে নেমে গেল। মাই ছাদেই বসে রইল। হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। সে যেন চোখে ঝাপসা দেখছে। ওয়ার্কার কি সত্যি এমন হতে পারে? না, তা হতে পারে না। যে মানুষটা তার চোখের দিকে তাকিয়ে কথা বলে, সে মানুষটা তার কপালে ছোট রেখে বলে, তুমি আমার জীবন বদলে দিয়েছ, সে মানুষটা মিথ্যাবাদী হতে পারে না। কিন্তু আকাশের কথাগুলো মনের ভিতরে কাটার মতো বিঁধে রইল। সন্ধ্যায় ওয়ার্কার ফিরল, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। মাইকে দেখে হাসি মুখে বলল, ও দেখো তোমার জন্য কি এনেছি। মাই হাসার চেষ্টা করলো, কিন্তু হাসিটা যেন ঠোঁটে আটকে গেল ওর। ওয়াকার ব্যাগ খুলে দেখালো একটা লাল বেনারসি শাড়ি। দাদি বলেছিলেন বিয়ের জন্য একটা ভালো শাড়ি কিনতে, আমি মার্কেট থেকে কিনে এনেছি। পছন্দ হয়েছে? মাই শাড়িটা হাতে নিল। সত্যিই খুব সুন্দর, লাল জমিনের উপরে সোনালি জরির কাজ। খুব সুন্দর, কিন্তু এত দামি শাড়ি আনলে কেন? তোমার উপর দামি জিনিসই তো মানাবে। মাহির চোখের পানি এসে গেল। সে জানে না এই পানির কারণ আনন্দ নাকি আকাশের কথার বিষ। কি হয়েছে মাহি, কাঁদছো কেন? কিছু না, শুধু খুব ভালো লাগছে। ওয়াকার কাছে এলো, মাহির হাত ধরে বলল, আমি জানি না কেন তুমি কাঁদছো, কিন্তু আমি জানি আমি তোমাকে কাঁদতে দেব না কখনো। মাহি তাকালো ওয়াকারের চোখে। সেই চোখে কোনো মিথ্যা নেই। আকাশ নিশ্চয়ই ভুল বলেছে, অথবা ইচ্ছা করেই মিথ্যা বলেছে। রাতের খাবার শেষে সবাই বসার ঘরে জড়ো হলো। কাল সকালে মাহির মামা আসবে সিলেট থেকে, ওর সঙ্গে বিয়ের তারিখটা ফাইনাল করব। আমি তো খুব এক্সাইটেড দাদি, এতদিন পর আমাদের বাড়িতে একটা বিয়ে হবে।
ওয়াকার হাসলো। মাহি চুপ করে রইল। সাইমা বেগম লক্ষ্য করলেন ব্যাপারটা। কিরে মাহি, তোর মুখ শুকনো কেন? কিছু না দাদি, একটু মাথা ধরেছে। যা ঘুমাতে যা, কাল সকালে উঠে তাজা হতে হবে। মাহি নিজের ঘরে চলে গেল, কিন্তু তার ঘুম আসছে না। বারবার আকাশের বলা কথাগুলো মনে পড়ছে ওর। সে ঠিক করলো কাল সকালে ওয়াকারের সঙ্গে সরাসরি কথা বলবে। পরদিন ভোরবেলায় ঘুম ভাঙলো মাহির। নিচ থেকে পিয়ানোর সুর ভেসে আসছে। এবার অন্যরকম সুর, বিষণ্ণ, যেন কারো বিরহের গান। মাহি তাড়াতাড়ি নিচে নেমে দেখলো ওয়াকার পিয়ানো বাজাচ্ছে আর গাইছে। তুমি যদি বলো আমি চলে যাব এই শহর ছেড়ে বহু দূরে, তুমি যদি বলো আমি থেমে যাব নদীর স্রোতের মতো নিঃশব্দে ঝরে। মাহি দরজার পাশে দাঁড়িয়ে রইল। ওয়াকার গান শেষ করে চোখ খুলল, মাহিকে দেখে বলল, মাহি, তোমার ঘুম ভেঙে গেল? মাহি হাসে। তোমার গানে ঘুম ভাঙলে ক্ষতি নেই। ওয়াকার হাসলো না। মাহি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মাহির বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আকাশের কথাই কি সত্যি? সে বসলো ওয়াকারের পাশে। কাল রাতে ঘুম আসেনি আমার, সারা রাত ভেবেছি তোমাকে কিছু কথা বলা দরকার। বলো। তুমি জানো আমি লন্ডনে ব্যবসা করি, কিন্তু তুমি জানো না সেই ব্যবসার অবস্থা কি। মাহির হাত পা ঠান্ডা হয়ে গেল। আমার বাবার কোম্পানি গত বছর থেকে লোকসানে চলছে। আমরা প্রায় দেউলিয়া হওয়ার পথে। মাহি চুপ করে রইল। আমি চাই না তুমি পরে জানতে পেরে ভাবো যে আমি তোমাকে ধোঁকা দিয়েছি, তাই এখনই বলে দিচ্ছি। মাহি কিছু বলার আগেই ওয়াকার বলল, কিন্তু আমি এটাও বলতে চাই আমি তোমাকে কখনো টাকার জন্য ভালোবাসিনি। আমি জানি না তুমি বিশ্বাস করবে কিনা, কিন্তু সত্যিটা এই যে আমি তোমাকে ভালোবাসি। মাহি তাকালো ওয়াকারের চোখে। সেই চোখে যেন সব সত্যি দেখা যায়। আমি তোমায় বিশ্বাস করি। সত্যি? হ্যাঁ, কারণ যে মানুষ মিথ্যা বলে সে নিজের দুর্বলতা স্বীকার করে না। কিন্তু তুমি তা করেছো, মানে তুমি সত্যি বলছো। ওয়াকার মাহির হাত ধরে বলল, তোমাকে পেয়ে আমি ধন্য। কিন্তু তখনও তারা জানতো না আকাশ এই স্বীকারোক্তিকেই অস্ত্র বানাবে। সকাল 10টার দিকে মাহির মামা এলেন সিলেট থেকে। নাম তার ইমতিয়াজ সাহেব, বয়স 50-এর কাছাকাছি। চেহারাটায় রাজকীয় ব্যক্তিত্ব। তিনি সিলেটের এক নামকরা চা বাগানের মালিক। মাহির মায়ের ছোট ভাই, তবে সম্পর্ক ছোট হলেও সম্মানে অনেক বড়। মাহির বাবা মা মারা যাওয়ার পর তিনি তার আইনগত অভিভাবক ছিলেন, কিন্তু দূরত্বের কারণে সাইমা বেগমই সব দেখাশোনা করতেন। ইমতিয়াজ সাহেব এসে সাইমা বেগমকে জড়িয়ে ধরলেন। কেমন আছেন? ভালো আছি, তুই এলি তাই আরো ভালো লাগছে। তারপর তিনি তাকালেন মাহির দিকে। এই যে মাহি, কত বড় হয়ে গেছিস। মাহি তাকে সালাম জানালো। ইমতিয়াজ সাহেব তার মাথায় হাত রাখলেন। তারপর ওয়াকারের দিকে তাকিয়ে বললেন, ইনি কি সেই যুবক? ওয়াকার এগিয়ে গিয়ে সালাম করলো। আমি তোমার বাবার সঙ্গে ফোনে কথা বলেছি, উনি রাজি হয়েছেন, কিন্তু আমি নিচে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। জি অবশ্যই। সবাই বসার ঘরে এসে বসলো। ইমতিয়াজ সাহেব সরাসরি প্রশ্ন করলেন, তোমার ব্যবসার অবস্থা কেমন? ওয়াকার সৎভাবে সব বলল। ইমতিয়াজ সাহেব শুনলেন মনোযোগ দিয়ে, তারপর বললেন, আমি তোমার সততা পছন্দ করেছি, কিন্তু একটা বিষয় পরিষ্কার করতে চাই, তুমি কি মাহির সম্পত্তির লোভে বিয়ে করছো? ঘরে সবাই স্তব্ধ হয়ে গেল। ওয়াকার উঠে দাঁড়ালো, তার চোখে আগুন। আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনি যদি আবার এমন প্রশ্ন করেন তাহলে আমি শ্রদ্ধা রাখতে পারবো না। আমি মাহিকে ভালোবাসি, ওর সম্পত্তির কোনো মূল্য আমার কাছে নেই। ইমতিয়াজ সাহেব হাসলেন। বাহ, খুব ভালো উত্তর দিয়েছ। আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি উত্তীর্ণ হয়েছ। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু আকাশ যে এক কোণায় বসেছিল, তার মুখে কোনো হাসি নেই। বিকেলে ইমতিয়াজ সাহেব সাইমা বেগমের সঙ্গে আলাদা ঘরে বসে বিয়ের তারিখ ঠিক করলেন। আগামী মাসের 15 তারিখে তাদের বিয়ের তারিখ ঠিক হলো। শীতের মাঝামাঝি তাদের বিয়ের আয়োজন করা হবে পুরান ঢাকার একটি কমিউনিটি সেন্টারে। আকাশ এই ফাঁকে একটা সুযোগ পেল। সে ইমতিয়াজ সাহেবের কাছে গিয়ে বললেন, বাবা, আপনার সঙ্গে আমার একটু একান্তে কথা আছে। ইমতিয়াজ সাহেব একটু অবাক হলো, রাজিও হলেন। দুজনে ছাদে গেল। আপনি ওয়াকারকে বিশ্বাস করলেন কি করে? কারণ সে সৎ ছেলে। সৎ? সে তো নিজেই স্বীকার করেছে তার ব্যবসা প্রায় শেষ। সেটা তো আর সৎ হওয়ার প্রমাণ না। আমার কাছে কিছু তথ্য আছে। ওয়াকার লন্ডনে একটা মামলার আসামি, ট্যাক্স ফাঁকির মামলা। তাই ওয়াকার ওর কোম্পানি দেউলিয়া হওয়ার আগে বাংলাদেশে পালিয়ে এসেছে। ইমতিয়াজ সাহেব চুপ করে রইলেন। আমি আপনার কাছে প্রমাণ পাঠাতে পারি ইমেইলে। ঠিক আছে,
পাঠাও। সেদিন রাতে ইমতিয়াজ সাহেব ইমেল চেক করলেন, সত্যি ওয়াকারের কোম্পানির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা আছে। কিন্তু মামলা মানেই তো দোষী না। তিনি ঠিক করলেন ওয়াকারকে সরাসরি জিজ্ঞাসা করবেন না, বরং খোঁজ নেবেন। পরদিন সকালেই ইমতিয়াজ সাহেব ওয়াকারকে ডাকে বসলেন। চলো আজ আমরা দুজনেই বাইরে যাই। ওয়াকার একটু অবাক হলো। বাইরে কোথায়? তোমাকে সেটা পরে জানবে। তারা দুজন বেরিয়ে গেল। ইমতিয়াজ সাহেব ওয়াকারকে নিয়ে গেলেন ঢাকার একটি, সেখানে তার এক বন্ধু আছেন, নাম ব্যারিস্টার রফিকুল ইসলাম। তিনি আন্তর্জাতিক আইন বিষয়ে বিশেষজ্ঞ। ব্যারিস্টার রফিকুল ওয়াকারকে কিছু প্রশ্ন করলেন লন্ডনের ব্যবসা নিয়ে। ওয়াকার সব সৎভাবে বলল। রফিকুল সাহেব সব শুনে বললেন, এই মামলাটা খুব একটা জটিল না। আসলে তোমার কোম্পানি একটা বড় কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিল। তারা তোমাকে ফাঁসাতে চেয়েছে। আমার কাছে যে তথ্য আছে তাতে তুমি সহজেই নির্দোষ প্রমাণিত হবে। ইমতিয়াজ সাহেব স্বস্তি পেলেন। তিনি বুঝলেন আকাশ তাকে পুরো সত্যি বলেনি। তিনি ওয়াকারকে ফিরতি পথে বললেন, আমি দুঃখিত আকাশ, আমি তোমাকে সন্দেহ করেছিলাম। না মামা, আপনি ঠিকই করেছেন। মাহি আপনার ভাগ্নে, তার ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা থাকাই স্বাভাবিক। তুমি খুব ভালো ছেলে, মাহি খুব ভাগ্যবতী। কিন্তু এদিকে আকাশ থেমে নেই। সে এবার আরো বড় চাল চাললো। বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে। সাইনা বেগমের বাড়িতে চলছে জোর প্রস্তুতি। মাহির গায়ে হলুদের অনুষ্ঠান হবে আগামী সপ্তাহে। ফাইজা আর তার বান্ধবীরা মিলে মেহেন্দির ডিজাইন ঠিক করছে। ওয়াকার প্রতিদিন সকালে ফুল নিয়ে আসে মাহির জন্য। দুপুরে দুজন মিলে রান্নাঘরে ঢুকে দাদির জন্য চা বানায়। বিকেলে ছাদে বসে গল্প করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে ওয়াকার পিয়ানো বাজায় আর মাহি তার পাশে বসে মুগ্ধ হয়ে শোনে। এই কয়টা দিন যেন স্বর্গের মতো কাটছে তাদের। কিন্তু স্বর্গ সবসময় শয়তানের প্রবেশ থাকে, আর এখানে সেই শয়তান হলো আকাশ। একদিন সন্ধ্যায় আকাশ এলো হাতে একটা বড় খাম নিয়ে। সেই সোজা সাইনা বেগমের ঘরে গেল। দাদি, আপনার সঙ্গে জরুরি কথা আছে। বল বাবা। আকাশ খামটা খুলে কিছু কাগজ বের করলো। এরকম দাদি, ওয়াকারের কোম্পানির বিরুদ্ধে লন্ডন ট্যাক্স ফাঁকির মামলা হয়েছে। ও দোষী সাব্যস্ত হলে জেল হতে পারে। সাইনা বেগমের মুখ সাদা হয়ে গেল। তিনি কাগজগুলো হাতে নিয়ে দেখলেন। আর একটা কথা আছে দাদি, ওয়াকার ওর নাকি লন্ডনে এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। মেয়েটার নাম দাসা। ওর সঙ্গে ব্রেকআপ করেই ওখানে এসেছে। এটা পুরোপুরি মিথ্যা ছিল। আকাশ নিজেই ওই গল্প বানিয়েছে। কিন্তু সাইনা বেগমের বুকের ভেতরটা কেঁপে উঠল। তুই এগুলো কোথায় পেলি? আমার এক বন্ধু লন্ডনে থাকে, সে খোঁজ নিয়ে পাঠিয়েছে। সাইনা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ঠিক আছে তুই যা, আমি ভেবে দেখব। রাতে সাইনা বেগম ঘুমাতে পারলেন না। তিনি ওয়াকারকে খুব বিশ্বাস করতেন, কিন্তু কাগজপত্র তো মিথ্যা না। আর নাতাশার কথাটাও যদি সত্যি হয়, তিনি ঠিক করলেন কাল সকালেই ওয়াকারের সঙ্গে কথা বলবে। পরদিন সকালে সাইনা বেগম ওয়াকারকে ডেকে পাঠালেন নিজের ঘরে। মাহি তখন নিচে ব্যস্ত নাস্তা বানাতে। সাইনা বেগম দরজা বন্ধ করে বললেন, ওয়াকার, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন দাদি। সাইনা বেগম সরাসরি প্রশ্ন করলেন, তোর বিরুদ্ধে লন্ডনের ট্যাক্স ফাঁকির মামলা আছে। ওয়াকার চমকে উঠল, কিন্তু মিথ্যে বলল না। হ্যাঁ দাদি, আছে। এ কথা আগে কেন বলিসনি? আমি বলেছি মাহিকে, আর ইমতিয়াজ সাহেবও জানে। ইমতিয়াজ জানে? হ্যাঁ দাদি, তিনি আমাকে ব্যারিস্টারের কাছে নিয়ে গিয়েছিলেন। উনি নিশ্চিত হয়েছেন যে আমি নির্দোষ। সাইমা বেগম একটু স্বস্তি পেলেন। তারপর দ্বিতীয় প্রশ্ন করলেন, আর নাতাশা? ওয়াকার অবাক হয়ে বলল, নাতাশাকে? লন্ডনে তোর গার্লফ্রেন্ড ছিল না? ওয়াকার হেসে ফেলল। দাদি, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, আমি তো আপনাকে আগেই বলেছি। কিন্তু আকাশ বলল। আকাশ? ওয়াকারের মুখ শক্ত হয়ে গেল। দাদি, আকাশ মিথ্যা বলছে। ও চায় না এই বিয়ে হোক। সামি বেগম চুপ করে রইলেন। তিনি বুঝতে পারছিলেন আকাশ ষড়যন্ত্র করছে, কিন্তু তারপরেও মনটা খচখচ করছিল। দাদি, আপনি আমাকে বিশ্বাস করেন না? বিশ্বাস করি বাবা, কিন্তু কাগজপত্র? ভুয়া কাগজপত্র তো আকাশ বানাতেও পারে। সামি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে তুই যা, আমি ইমতিয়াজের সঙ্গে কথা বলবো। ওয়াকার নিচে নেমে এলো। মাহি তাকে দেখেই বুঝতে পারলো কিছু তো একটা হয়েছে। মাহি তার দিকে এগিয়ে যায়। কি হয়েছে? ওয়াকার কিছু না বলে মায়ের হাত ধরে ছাদে নিয়ে গেল। সেখানে গিয়ে সব খুলে বলল। মাই শুনে রেগে আগুন হয়ে গেল। আমি ওই আকাশকে ছাড়বো না। না মাহি, তুমি কিছু করো না, আমি দেখছি ব্যাপারটা। কিন্তু মাহি শোনার পাত্র না। সে সোজা নিচে নেমে গেল। আকাশ তখন বসার ঘরে বসে চা খাচ্ছিল। মাইকে দেখে হাসলো ও।
কি মাহি, চা খাবে? মাহি কাছে গিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল তার গালে। আকাশ হতভম্ব হয়ে গেল। সাইমা বেগমও নিচে নেমে এসেছিলেন। তিনি থমকে দাঁড়ালেন। তুমি এত নিচে নেমে যাবে ভাবিনি আকাশ। ওয়াকারের বিরুদ্ধে মিথ্যা কথা বলছো কেন? আকাশ তার সেই গাল চেপে ধরে বলল, মিথ্যে না, আমি প্রমাণ দিতে পারবো। তোমার সব প্রমাণ ভুয়া, তুমি শুধু হিংসায় পড়ছো। আকাশ উঠে দাঁড়ালো। তার চোখে যেন পাগলামির ছাপ। এই ওয়াকারের জন্য তুমি আমাকে মারলে মাহি, যে তোমাকে এত ভালোবাসে তাকে তুমি মারলে। ভালোবাসা? এটা ভালোবাসা না, এটা পাগলামি। তুমি মানসিক রোগী। আকাশ হাসলো। সেই হাসি খুব ভয়ঙ্কর ছিল। আচ্ছা, এবার দেখো যে আমি কি করতে পারি। এই বলে সে চলে গেল। সাইমা বেগম এসে মাহিকে জড়িয়ে ধরলেন। তুই ঠিক করছিস মা, কিন্তু এখন সাবধান থাকতে হবে, আকাশের মাথা খারাপ হয়ে গেছে। রাতে ওয়াকার আর মাহি ছাদে বসেছিল। আকাশে পূর্ণিমার চাঁদ, চারিদিকে আলোয় ভাসছে, কিন্তু তাদের মনে অন্ধকার। মাহি, আমি ভাবছি আমাদের বিয়েটা পিছিয়ে দেওয়া উচিত। মাহি চমকে উঠল। কেন? কারণ আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আকাশ পাগল হয়ে গেছে, সে কি করতে পারে কেউ জানে না। আমি কাউকে ভয় পাই না। আমি জানি তুমি ভয় পাও না, কিন্তু আমি পাই। আমি তোমাকে হারাতে চাই না। মাহি ওয়াকারের হাত ধরল। তুমি আমাকে হারাবে না কখনো। এই পৃথিবীতে কেউ আমাদের আলাদা করতে পারবে না। ওয়াকার মাহির চোখের দিকে তাকালো। মাহি, আমি তোমাকে খুব ভালোবাসি মাহি। আমিও। ওয়াকার ধীরে ধীরে কাছে এলো। মাহির ঠোঁটের খুব কাছে এসলো তার মুখ। মাহি চোখ বন্ধ করলো। ওয়াকার তার ঠোঁট রাখলো মাহির ঠোঁটে, খুব নরম করে, যেন পদ্ম পাতায় শিশুর বিন্দু জমেছে। মাহির সারা শরীর শিহরিত হয়ে উঠল। এই প্রথম কেউ তাকে এভাবে চুমু দিল। এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না। মনে হলো যেন আকাশের সব তারা একসঙ্গে জ্বলে উঠেছে। তারা দুজন কয়েক মুহূর্তের জন্য সেই খেয়াল মেতে রইল। চুমু শেষে দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মাহি ফিস ফিস করে বলল, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। থাকবে, কথা দিচ্ছি। কিন্তু তাদের এই সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। পরদিন সকালে ওয়াকারের মা বাবা এই বাড়িতে পরক রাখলো। এই পরেই একটা ভয়ঙ্কর খবর এলো, আকাশ নিখোঁজ। তার বাবা মা ফোন করে জানালেন আকাশ গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছে, আর ফেরেনি। তার ফোনটা বন্ধ। সবাই চিন্তায় পড়ে গেল। ও নিশ্চয়ই আবার কোনো বদমাইশি করবে, সাবধানে থাকতে হবে। বিকেলে মাহি বাজার থেকে ফিরছিল ফয়সালের সঙ্গে। পথে একটা নির্জন গলিতে হঠাৎই একটা মাইক্রোবাস এসে থামলো। ভেতর থেকে দুজন লোক নেমে এসে মাহির মুখে কাপড় চেপে ধরলো। মাহি চিৎকার করার আগেই অজ্ঞান হয়ে গেল। এদিকে এইসবের মাঝেই ফাইজ ভয়ে চিৎকার করতে করতেই দৌড়ে বাড়িতে গেল। ওয়াকারও খবর পেয়ে পাগলের মতো ছুটলো। কিন্তু ততক্ষণে মাইক্রোবাস অদৃশ্য। সাইমা বেগম কাঁদতে লাগলেন। ইমতিয়াজ সাহেব পুলিশে ফোন করলেন। সবাই বুঝতে পারলো এই কাজ আকাশের, কিন্তু সে কোথায়, আর মাহিকেই কোথায় নিয়ে গেছে। রাত নামলো, পুলিশ খুঁজছে। ওয়াকার নিজেও রাস্তায় নেমেছে, কিন্তু কোনো খোঁজ নেই। ওয়াকারের চোখে পানি। সে বারবার মনে পড়ে বলছে, মাহি, তুমি কোথায় আছো? আমি আসছি। এদিকে মাহি যখন জ্ঞান ফিরতে পেল, দেখলো সে একটা অচেনা ঘরে। তার হাত পা বাঁধা, সামনে দাঁড়িয়ে আছে আকাশ। তার একটা ছুরি। মাহির জ্ঞান ফিরতে দেখে আকাশ বলল, এখন বলো মাহি, তুমি আমাকে বিয়ে করবে? মাহি ভয় পেয়ে শক্ত গলায় বলল, কখনো না। আকাশ হাসলো। তাহলে তুমি আর ওয়াকার কেউ বাঁচবে না। ছুরিটা ঝিকমিক করে উঠলো মোমবাতির আলোতে। বাইরে রাত গভীর হয়েছে। কোথাও কুকুর ডাকছে, পুলিশের সাইরেন বাজছে দূরে, আর ওয়াকার ছুটছে পাগলের মতো। সে এদিক ওদিক মাহির নাম ধরে চিৎকার করছে। ভালোবাসার ঘৃণার এই লড়াইয়ে কে জিতবে আর কে হারবে? অন্ধকার ঘরটার ভেতরে মোমবাতির আলো টিমটিম করছে। মাহির হাত পা শক্ত করে বাঁধা একটা ভাঙা চেয়ারের সাথে। চোখে তার ভয়, কিন্তু মুখে অদ্ভুত এক দৃঢ়তা। সামনে দাঁড়িয়ে আছে আকাশ। তার চোখে পাগলামির ছাপ স্পষ্ট। হাতে ধরা ছুরিটা মোমবাতির আলোয় ঝিকমিক করছে। আকাশ আবারও সেই কথা বলে, শেষবারের মতো জিজ্ঞাসা করছি মাহি, তুমি আমাকে বিয়ে করবে? মাহির ঠোঁট কামড়ে রইল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু গলাটা শক্ত। আমি মরে যাব, তবু তোমাকে বিয়ে করব না আকাশ। আকাশ পাগলের মতো হাসলো। মরতে হবে না, মরবে ওয়াকার, আর তা তুমি দেখবে। সে পকেট থেকে মোবাইল বের করলো, ডায়াল করলো ওয়াকারের নাম্বারে। ওয়াকার তখন পুরান ঢাকার অন্ধকার গলিতে পাগলের মতো ছুটছে। পুলিশের সঙ্গে সেও খুঁজছে মাইকে। হঠাৎই ফোন বেজে উঠলো। ফোনে ভেসে উঠছে অচেনা নাম্বার। ওয়াকার তাড়াতাড়ি ধরলো। ওয়াকার? কে? চিনতে পারছো না? আমি আকাশ। মাহি আমার কাছে আছে। তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে একা আসো। হ্যাঁ, পুলিশকে জানালে কিন্তু মাহি মারা যাবে।
ওয়াকারের হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা হলো। কোথায় আসবো? শ্যামপুরের পুরনো পাটকল। একা আসবে? হাতে ঘড়ি ধরে রাখছি, 1 ঘন্টার মধ্যে না এলে মাকে মেরে ফেলবো। ফোন কেটে গেল। ওয়াকার এক মুহূর্ত দেরি করলো না। সে জানে পুলিশকে জানালে আকাশ সত্যি হয়তো মাইকে মেরে ফেলতে পারে। এসব ভেবে সে একা যাওয়ার সিদ্ধান্ত নিল। রিক্সা নিয়ে ছুটলো শ্যামপুকুরের দিকে। রাত তখন গভীর, শীতের কুয়াশায় ঢাকা শহর ঘুমিয়ে পড়েছে। শুধু কুকুরগুলো ডাকছে কোথাও। বুড়িগঙ্গার পাড়ে পুরান পাট কলটা দাঁড়িয়ে আছে ভুতুরে বাড়ির মতো। একসময় এখানে হাজার হাজার শ্রমিক কাজ করত। এখন শুধু ইঁদুর আর তেলাপোকার বাসা। দেওয়ালে শ্যাওলা জমেছে, লোহার সিঁড়িতে মরিচাও ধরেছে। ওয়াকার পাটকলের ভেতরে ঢুকলো, টর্চ চালিয়ে এগোতে লাগলো। আকাশ দেওয়া ঠিকানা মতো সে 3য় তলায় উঠলো। একটা বড় ঘরের দরজা আধ খোলা, ভেতর থেকে মোমবাতির আলো বেরোচ্ছে। ওয়াকার দরজা ঠেলে ঢুকতেই মাহির চেয়ারে বাঁধা, মুখে তার আতঙ্ক, আর সামনে আকাশ, তার হাতে ছুরি। ওয়াকার, মাহি চিৎকার করে উঠল। চলে যাও, ও তোমাকে মারবে, মেরে ফেলবে তোমায়। আকাশ হাসল। বাহ, খুব সুন্দর দৃশ্য, প্রেমিক প্রেমিকার মিলন। ওয়াকার এগিয়ে এলো। আকাশ, আমি এসেছি, তুই এবার মাহিকে ছেড়ে দে। ছেড়ে দেবো? আগে তুই শোন, আমি মাহিকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। তুই কোথা থেকে সেসব কেড়ে নিবি বলো? ভালোবাসা কেড়ে নেওয়া যায় না আকাশ। মাহি আমাকে ভালোবাসে, তোমাকে না। এটা তুমি বদলাতে পারবে না। আকাশ চিৎকার করে উঠল। আমি পারবো। আজ হয় তুই বাঁচবি, নয় মাই। এবার সিদ্ধান্ত নে। আমি মাহির বদলে নিজেকে দিতে রাজি আছি। তুই আমাকে মার, কিন্তু মাহিকে ছেড়ে দে। মাহি কাঁদতে কাঁদতে বলল। না ওয়াকার, না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আকাশ হাসল। বাহ, খুব সুন্দর। দুজনেই মরতে চায় একে অপরের জন্য, তাহলে দুজনকেই মারি। সে ছুরি তুলল মাহির দিকে। ওয়াকার দৌড়ে এগিয়ে গেল। আকাশ ছুরিটা ওয়াকারের দিকে ঘুরিয়ে দিল। ওয়াকার থামলো না। সে আকাশের হাত থেকে ছুরি কেড়ে নেওয়ার চেষ্টা করলো। তাদের দুজনের ধস্তাধস্তি শুরু হলো। হঠাৎই আকাশ ছুরিটা ওয়াকারের পেটে বসিয়ে দিল। সময় যেন থেমে গেল ওখানে। ওয়াকার হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। তার পেট থেকে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। মোমবাতির আলোয় রক্তটা কালো দেখাচ্ছে। ওয়াকার, মাহি চিৎকারে গোটা পাটকলটা কেঁপে উঠল। সে বাঁধন ছিঁড়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু পারল না। চেয়ার বাঁধা অবস্থাতেই সে কাঁদছে, চিৎকার করছে। আকাশ ছুরিটা ফেলে দিল। তার চোখে ভয়, অনুশোচনা আর পাগলামি তিনটে একসঙ্গে। সে পেছনে সরে গেল। আমি চাইনি ওকে মারতে। ওয়াকার মাটিতে পড়ে আছে। তার চোখে তখনও আলো। সে তাকিয়ে আছে মাহির দিকে। তার ঠোঁট নড়ছে, কিছু বলতে চাইছে। মাহি কোনোভাবে চেয়ার সহ এগিয়ে এলো ওয়াকারের কাছে। তার হাতটা বাঁধা, তবু সে ওয়াকারের মুখ ছুঁতে চাইল। ওয়াকার, তুমি যেও না, প্লিজ যেও না। ওয়াকার কষ্টে ফিস ফিস করে বলল। মাহি, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না ওয়াকার। তোমাকে বাঁচতে হবে মাহি। ওয়াকারের গলা ক্রমশ দুর্বল হয়ে আসছে। তোমার স্বপ্নগুলো পূরণ করতে হবে। তুমি বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করবে, অনেক বড় হবে। আমি তোমার হাত ধরে ছিলাম বলে তুমি থেমে যেতে পারো না। কিন্তু তুমি তো বলেছিলে তুমি আমার হাত ছাড়বে না। ছাড়ছি না মাহি, আমি যাচ্ছি না কোথাও। আমি থাকবো তোমার হৃদয়ে, তোমার প্রতিটা নিঃশ্বাসে আমি থাকবো। মাই কাঁদতে কাঁদতে বলল। তুমি মিথ্যাবাদী, তুমি বলেছিলে সারা জীবন পাশে থাকবে। ওয়াকার হাসার চেষ্টা করলো। তার ঠোঁটের কোণে রক্ত জমেছে। আমি আছি মাহি, এই যে দেখো আকাশের দিকে তাকাও, ওই যে তারা জ্বলছে, আমি ওই তারাই থাকবো। তুমি যখন একা বোধ করবে, ওপরে আকাশের দিকে তাকিয়ে হাসবে, আমি দেখতে পাবো। মাই আকাশের দিকে তাকালো। পাটকলের ভাঙা ছাদ দিয়ে আকাশ দেখা যাচ্ছে। অসংখ্য তারা জ্বলছে, জল করছে, কিন্তু সে তাকিয়ে থাকতে পারল না। ওয়াকারের মুখের দিকে তাকিয়ে সে বলল। আমি আকাশ দেখতে চাই না, আমি তোমাকে দেখতে চাই। ওয়াকার ধীরে ধীরে হাত বাড়ালো। মাহির বাঁধা হাতে নিজের হাত রাখলো ও। মাহি, একটা কথা বলি। বলো। আমি তোমাকে খুব ভালোবাসি। এই কয়টা দিন আমার জীবনের সেরা দিন ছিল। আমি যদি আবার জন্মাই, তবুও তোমাকেই খুঁজবো, তবুও তোমাকেই ভালোবাসবো। মাহি কিছু বলতে পারলো না। তার গলা বুজে আসছে, চোখের পানি ওয়াকারের মুখে ঝরে পড়ছে। মাহি, একটা গান গাইবে? সেই গানটা, তুমি রবে নীরবে হৃদয়ে মম। মাহি কাঁদতে কাঁদতে গাইতে লাগলো। তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিবিড় ঘুমের ঘোরে আকুল শ্রান্তির পরে। ওয়াকারের চোখ বন্ধ হয়ে এলো, ঠোঁটে হাসি লেগে রইল ওর। মাহির হাতের উপরে তার হাতটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। মাহি গাইতে থাকলো।
আমার নয়ন পাতে নবীন, উষার সাথে তুমি রবে নীরবে। কিন্তু ওয়াকার আর শুনছে না। ওয়াকার চলে গেছে। মাহি চিৎকার করে উঠল। তার কান্নায় পাটকলের দেওয়াল কেঁপে উঠল। আকাশ দাঁড়িয়ে আছে এক কোণে, তার মুখে কোনো অনুশোচনা নাই, শুধু শূন্যতা। ঠিক তখনই পুলিশ এসে হাজির। তারা আকাশকে গ্রেপ্তার করলো। তারা মাহিকে বাঁধন থেকে মুক্ত করলো। কিন্তু মাহি কিছুতেই ওয়াকারের দেহ ছেড়ে যেতে চাইলো না। সে ওয়াকারের মাথা নিজের কোলে নিয়ে বসে রইল। পুলিশ অনেক চেষ্টা করেও তাকে সরাতে পারল না। শেষমেশ সাইমা বেগম এলেন। তিনি মাহির পাশে বসলেন। মা চল বাড়ি যাই। ওয়াকার যাবে না দাদি? তাহলে আমি যাব না। ওয়াকার তোর হৃদয়ে আছে মা, ও চলে যায়নি। মাহি তাকালো দাদির দিকে। তার চোখে অন্ধকার। হৃদয়ে থাকলে কি হবে দাদি? ওর গলা শুনতে পাবো না, ওর হাসি দেখতে পাবো না। সাইমা বেগম আর কিছু বলতে পারলেন না। তিনিও কাঁদতে লাগলেন। ওয়াকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। পুরান ঢাকার পাড়ায় শোকের ছায়া নেমে এলো। যে বাড়িতে কয়েকদিন আগে বিয়ের সাজো সাজো রব ছিল, সেখানে শুধু কান্নার শব্দ। ওয়াকারের বাবা মা দুজন একমাত্র ছেলে পতনহীন মুখ দেখে কান্নায় ভেঙে পড়ল। ওয়াকারের মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারালেন। বাবা চুপচাপ বসে রইলেন, চোখে পানি নেই, শুধু ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছেন ছেলের মুখের দিকে। কয়েকদিন পর আকাশের বিচার করা হলো। সে পাগলামির অজুহাত দিয়ে বাঁচতে চাইল, কিন্তু আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। তার পরিবার চেষ্টা করেছিল মামলার ভিন্ন খাদে নেওয়ার, কিন্তু ইমতিয়াজ সাহেবের চেষ্টায় সেটি সম্ভব হয়নি। মাহি 3 দিন মুখে কিছু নেয়নি। সাইমা বেগম জোর করে পানি খাওয়ান। সে শুধু চুপচাপ বসে থাকে জানলার পাশে, বাইরে তাকিয়ে থাকে শিমুল গাছটার দিকে। শীতের শেষে শিমুল গাছে ফুল এসেছে। গোটা গাছটা লাল হয়ে আছে, যেন রক্তে ভেসে যাচ্ছে। ফাইজা এসে তার পাশে বসলো। আপা একটু খাও। না, ওয়াকার খায়নি 3 দিন, আমিও খাবো না। ফাইজার চোখে পানি চিকচিক করে ওঠে। ওয়াকার ভাই তো নেই আপা। আছে, ওই যে শিমুল গাছের ফুলে আছে। ফাইজা এবার কাঁদতে কাঁদতে চলে যায়। একদিন সকালে মাহি ওয়াকারের ডায়েরিটা পেল। সেটা ওয়াকারের ঘরেই পড়েছিল। সেই ডায়েরিটা খুললো। সেটার প্রথম পাতায় লেখা, মাহিকে নিয়ে আমার প্রথম চিন্তা। আজ সকালে ওকে দেখলাম জানালার পাশে দাঁড়িয়েছিল। চোখে কি যেন একটা আছে, আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু তাকে দেখে খুব ভালো লাগছে। মাহি পাতা উল্টায়। পরের পাতায় লেখা, আজ মাহিকে নিয়ে বুড়িগঙ্গায় গেলাম। নৌকায় বসে ওর চোখে পানি দেখলাম। আমি জানি না কেন কাঁদছিল, কিন্তু খুব ইচ্ছে করছিল ওর চোখের পানি মুছে দেই। মুছিয়েও ছিলাম। ওর ত্বকের স্পর্শ যেন এখনো আমার আঙুলে লেগে আছে। আরেকটা পাতা, আজ মাহির জন্য শাড়ি কিনলাম, লাল বেনারসি শাড়ি। দোকানি বলল এটা নাকি বিয়ের শাড়ি। আমি ভাবলাম মাহিকে এই শাড়িতে কেমন দেখাবে, খুব সুন্দর দেখাবে, কিন্তু আমি কি সেদিন দেখতে পাবো? আমার মনটা খুব খারাপ, কেন জানি মনে হচ্ছে আমাদের কাছে সময় বেশি নেই। মাহির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ডায়েরির পাতায়। সে পড়তে থাকে, আজ আকাশের কিছু কথা শুনলাম, ও নাকি আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। মাহিকে বলবো? না, বলবো না, ও কষ্ট পাবে, আমি নিজেই সব ঠিক করে নেব। ডায়েরির শেষ পাতা, কাল সকালে মাহিকে বলবো আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই, যেখানে কোনো আকাশ নেই, কোনো বাধা নেই, শুধু আমরা দুজন আর আমাদের ভালোবাসা। আমি জানি না মাহি রাজি হবে কিনা, কিন্তু আমি তাকে বলবো, কাল বলবোই। কিন্তু তাদের জীবনে সেই কাল আর আসেনি। ওয়াকার চলে গেছে, আর তার সব কথা থেকে গেছে ডায়েরির পাতায়। মাহি ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সাইমা বেগম এলেন। মা কাঁদিস না, ওয়াকার তোকে কাঁদতে দেখে কষ্ট পাবে। ও কোথায় দাদি? ও তো আমাকে ছেড়ে চলে গেল। যায়নি মা, ও তোর হৃদয়ে আছে। হৃদয়ে থাকলে কি হবে? আমি তো ওকে দেখতে পাই না। সাইমা বেগম কিছু বলতে পারলেন না। তিনিও জানেন এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে, হয়তো কোনোদিন শুকাবেই না। মাহি আস্তে আস্তে স্বাভাবিক হলো, কিন্তু পুরোপুরি না। সে হাসতে ভুলে গেল, কথা বলতেও ভুলে গেল, শুধু সারাদিন জানলার পাশে বসে থাকে আর নীল আকাশের দিকে তাকিয়ে থাকে। রাতে যখন তারা ফোটে তখন সে ওয়াকারের কথাই ভাবে। বিয়ের শাড়িটা সে কখনো পরেনি, সেটা রেখে দিয়েছে আলমারিতে। মাঝে মাঝে খুলে দেখে আর কাঁদে। ওয়াকারের পিয়ানোটাও কেউ ছোঁয় না। সাইমা বেগম সেটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে, কিন্তু মাঝে মাঝে রাতে মনে হয় পিয়ানোটা যেন বেজে ওঠে। খুব নরম ও চেনা সুরে কেউ গাইছে, তুমি রবে নীরবে হৃদয় মম।
মাহি জানে ওটা বাতাসের শব্দ, ওই শব্দে আসল নয়, কিন্তু সে বিশ্বাস করতে চায় ওয়াকার ফিরে এসেছে, হয়তো কিছুক্ষণের জন্য তাকে দেখতে এসেছে। এভাবে 1 বছর কেটে গেল। মাহি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। বাংলা বিভাগের বারান্দায় সে একা বসে থাকে। সহপাঠীরা বলে মাহি পাগল হয়ে গেছে, কিন্তু মাহি পাগল নয়, সে শুধু ভালোবাসায় পাগল। আজ ওয়াকারের প্রথম মৃত্যুবার্ষিকী। মাহি সকালে উঠে ফুল নিয়ে গেল বুড়িগঙ্গার পাড়ে, যে নৌকায় তারা আগেও চড়েছিল। সেই ঘাটে বসে সে ফুল ভাসালো জলে। ওয়াকার, তুমি কোথায়? উত্তর আসে না, শুধু নদীর জল বয়ে যায়, পাখিরা উড়ে যায় আকাশে, মাঝিরা নানান গান গায়। মাহি ভাবে, ভালোবাসা কি শুধু কষ্ট দেয়, নাকি কষ্টের মাঝেও ভালোবাসা থাকে? সে জানে না। সন্ধ্যায় সে ছাদে বসে আছে। শিমুল গাছটায় ফুল ঝরে গেছে, এখন শুধু সবুজ পাতা, আর চাঁদ উঠেছে আকাশে। মাহি তাকিয়ে আছে চাঁদের দিকে। হঠাৎই তার মনে হলো ওয়াকার যেন পাশে বসে আছে। সেই অনুভূতি এতটাই সত্যি যে সে পাশে থাকালো, কিন্তু কেউই নেই। কিন্তু তার মনে হলো ওয়াকার বলছে, আমি আছি মাহি, আমি সবসময় আছি তোমার পাশে। মাহি ফিস ফিস করে। আমি জানি। রাত বাড়তে লাগলো। মাহি ছাদ থেকে নেমে এলো, ওয়াকারের ডায়েরিটা খুললো, শেষ পাতাটা আবারও পড়লো। কাল সকালে মাহিনকে বলবো আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই। মাহি ডায়েরিটা বন্ধ করলো, চোখ বন্ধ করলো ও মনে মনে বলল, আমিও চাই ওয়াকার, আমিও তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই। পরদিন সকালে ফাইজা এসে দেখলো মায়ের ঘরের দরজাটা খোলা, ভেতরে কেউ নেই। জানলার পাশে ওয়াকারের ডায়েরিটা খোলা পড়ে আছে। শেষ পাতায় নতুন করে কিছু লেখা, মাহির হাতে লেখা। ওয়াকার, আমি আসছি অনেক দূরে, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। আমার জন্য অপেক্ষা করো। সবাই খুঁজতে লাগলো মাহিকে, কিন্তু সে কোথাও নেই। বুড়িগঙ্গার ঘাটে গিয়ে দেখা গেল জলের উপর ভাসছে একটা লাল বেনারসি শাড়ি, যে শাড়িটা ওয়াকার কিনে এনেছিল মাহির জন্য। সাইমা বেগম ঘাটে বসে কাঁদতে লাগলেন। ফাইজাও তার পাশে বসে কাঁদতে লাগলো, কিন্তু মাহিকে আর পাওয়া গেল না। সে বুড়িগঙ্গার জলের গভীরে বয়ে রয়ে গেছে। ঢেউগুলো গল্প বলে যায় ভালোবাসার, যে ভালোবাসার মৃত্যুকেও হার মানিয়েছে। সে ভালোবাসার শেষ নেই। আকাশে তারা চলে, পাখিরা উড়ে যায়, শিমুল গাছে ফুলও ফোটে, আবার ঝরেও যায়, কিন্তু মাহি আর ওয়াকারের ভালোবাসা থেকে যায় বুড়িগঙ্গার জলে, পুরান ঢাকার গলিতে, পাটকলের ভাঙা দেওয়ালে, সাইমা বেগমের চোখের পানিতে, থেকে যায় একটা গানে, তুমি রবে নীরবে হৃদয়ে মামা।